প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং বলে হেডিংটা কর। 15 প্রতিবেদন বা রিপোর্ট রাইটিং। দেখো, এই প্রতিবেদন বলতে আমরা খবরের কাগজে যেগুলো পড়ি, প্রতিবেদন বলতে মূলত ওইগুলোকে বোঝানো হয়। এখন খবরের কাগজে যে প্রতিবেদন, অনেক ছেলে মেয়ে কি করে যে খবরের কাগজটা পড়ে এই প্রতিবেদন লেখা শেখে। আর একটা পার্ট হচ্ছে আমাদের যেগুলো আছে ইউটিউব ভিডিও, যেগুলো তোমাদের যে দাদারা শুট করছে, যত ফালতু ভিডিও সেগুলো ইউটিউবে পাওয়া যায়। ইউটিউবে যতগুলো ভিডিও আছে, যে কোনো একটা ভিডিও যদি আমাকে দেখাও, আমি স্পষ্ট বলে দেবো কি ভুলভাল বলছি। এবং ওই যেগুলো বলছে ম্যাক্সিমাম আমাদের পিএসসি রুলসের সাথে মেলে না। তাহলে বলে কেন? প্রথম কথা হচ্ছে যে ওই জায়গাটা জানা খুব টাফ, তো সেই কারণে তারা নিজেদের মতো করে বানিয়ে বলে ওই জায়গাগুলো। তো আমরা ওইগুলো খুব একটা বেশি ফলো করব না, কারণ তুমি যদি 5টা ভিডিও দেখো, দেখবে কারোর সাথে কারো বক্তব্য মিলবে না। কেন মেলে না? সবাই নিজেদের মতো করে বলে। তো ওই সব জায়গাতে খুব একটা বেশি বিভ্রান্ত হওয়ার কারণ নেই। আমরা যে নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটুকু ফলো করব, করে নিজেদের মতো যতটুকু বানিয়ে লিখতে পারবো তাতেই আমরা মার্কস পাবো। তো আমাদের মেন যে দরকার সেটা ফরম্যাটটা। এবার অনেকে বলে যে খবরের কাগজ পড়লে আমরা প্রতিবেদন লেখা শিখতে পারি। প্রতিবেদন কিভাবে লিখতে হবে স্যারেরাও অনেক সময় বলেন যে আনন্দবাজার ফলো করো, তাহলে তুমি দেখবে প্রতিবেদন লিখতে পারবে। প্রথমে ভুলের জায়গাটা খেয়াল করো। আমরা আনন্দবাজার যেগুলো পড়ি, ওইটা হচ্ছে টাইপ করা ম্যাটারটা, ওটা তো টাইপ ম্যাটার। আর আমাদের পরীক্ষার খাতায় যেটা লিখতে হয়, ওটা দেখবে যখন সিলেবাস দেয় তখন লেখা থাকে ড্রাফটিং অফ রিপোর্ট। এই ড্রাফটিং অফ রিপোর্ট, এই ড্রাফটিং শব্দটার মানে হচ্ছে খসড়া প্রতিবেদন। খসড়া প্রতিবেদনটার মানে কি না, খসড়া প্রতিবেদনটার মানে হচ্ছে আমাদের যে ম্যানস্ক্রিপ্টটা, আমরা যেটা হাতে লিখি, সেইটা পরীক্ষাতে লিখতে বলা হয়, টাইপ করা ম্যাটারটা নয়। এবার ছেলে মেয়েদেরকে গাইড করা হচ্ছে আনন্দবাজার পড়ো, তাহলে খুব ভালো প্রতিবেদন লিখতে পারবে। তারা এবারে সারা দিন রাত আনন্দবাজার একদম মন দিয়ে খুঁটিয়ে পড়লো, পরে পরীক্ষাতে গিয়ে প্রতিবেদন লিখছে। পরীক্ষায় যখন লিখছে কেমন ভাবে লিখছে না, আনন্দবাজারে দেখবে যখন প্রথম একটা মানে কিছু শুরু হয়, সেখানে দেখবে প্রথম লেটারটা এরকম বড় করে লেখা থাকে, পরে এগুলো এবারে ছোট ছোট করে লেখা থাকে। পেপার দেখে শিখেছে কি করে প্রতিবেদন লিখতে হয়। পরীক্ষার খাতা গিয়ে দেখছি যে প্রথম লেটারটা এরকম বড় করে লিখেছে, তারপরে লেটারগুলো ছোট ছোট করে লিখেছে। আবার খবরের কাগজে সে 2-3টে করে রো করা থাকে না, মানে আমাদের যখন খাতাতে লাইনগুলো কি হয়, এদিক থেকে ওদিক পর্যন্ত পুরো লাইনগুলো আমরা শেষ করি, খবরের কাগজে ওইভাবে থাকে না, তো ছোট ছোট করে রো করা থাকে। খবরের কাগজ পড়ে প্রতিবেদন লেখা শিখেছে, পরীক্ষার খাতাতে রো করেছে, এখানে একটা রো করেছে, এদিকে আলাদা একটা রো করেছে। ভাগ্যে ছবিগুলো যাক আঁকেনি আর কি। দুদিন পরে এবার দেখবে যে খাতাতে ছবি পর্যন্ত, মানে ঝড় বৃষ্টির উপরে লিখছে, মানে ঝড় বৃষ্টির ছবিগুলো দিয়ে দেবে আর কি। আমরা আনন্দবাজারে খবরের কাগজে যেগুলো পড়ি, ওইগুলো হচ্ছে টাইপ করা ম্যাটার। মানে ভুলের জায়গাগুলোকে আমি বোঝাতে পারছি। যে একটা রেজাল্ট বেরোলে দেখবে যে 50-এর মধ্যে 10 পাচ্ছে, 12 পাচ্ছে, 15, 20, 25, 40, 42, 45, এত নাম্বার তফাৎ হয় কি করে? এইগুলো হচ্ছে তার মূল কারণ। তো আমরা পেপার পড়বো নিঃসন্দেহে, সেটা তথ্যগুলো পাওয়ার জন্য, তথ্যগুলো কালেকশন করার জন্য আমরা পেপারটা পড়বো, কিন্তু লেখার জন্য নয়। কারণ ওইটা হচ্ছে টাইপ করা ম্যাটার। ওখানে আবার সেই বুলেট দেওয়া থাকে না কোনো কিছু লেখার আগে, সেই পেপারে বুলেট গুলো দেখে দেখে পরীক্ষায় খাতাতে আবার অনেকে সেই এরকম করে বুলেট তৈরি করে, সেই হাত দিয়ে একটা বুলেট থাকে না, পরীক্ষার খাতাতে সেই বুলেট গুলো আবার তৈরি করে। খবরের কাগজ দেখে শিখেছে কি করে প্রতিবেদন লিখতে হয়। এই জায়গাটা ভালো করে শোনো, খবরের কাগজগুলো হচ্ছে টাইপ করা ম্যাটার। আমাদের বিভিন্ন লেখা যখন পেপারে বের হয়, আমরা আমাদের হাতে লেখাতে, আমাদের এমন সিম্পল হাতে লেখাতে লিখে ওইগুলোকে পাঠিয়ে দিই। ওরা যখন টাইপ করে তখন ছোট করা, বড় করা, সাজানো, ছবি দেওয়া, ওইগুলো সম্পর্কে আমরা কিচ্ছু জানতে পারি না। যখন পেপারে বের হয় তখন দেখি যে এইভাবে সাজিয়েছে, সাজানোটা পুরোটা ওদের হাতে আর কি, ওরা ওদের মতো করে সাজায়। ওইগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না যে ওরা ওইগুলোকে সাজায় কি করে। বা আবার আমাদের এই যে আমাদের দেখবে কর্মসংস্থানে ইন্টারভিউর উপরে একটা লেখা বেরিয়েছে, তো ওই লেখাটা আমি ধরো আমার মতো করে একটা জাস্ট এমনি সিম্পল কাগজে লিখে পাঠিয়ে দিয়েছি।
তার কিছুটা অংশ ওরা ওপরে দিয়েছে, কিছুটা অংশ তারপরে দিয়েছে, মানে আমি যেমনটা লিখেছিলাম ওরা সেইভাবে কিন্তু সাজায়নি, ম্যাটারটা চেঞ্জ করেনি, কিন্তু ম্যাটারটা সাজানোটা ওরা ওদের মতো করে সাজিয়েছে। না মানে ধরো আমরা লেখার সময় এরকম কিছু ডেটাগুলো দিয়ে দিয়েছিলাম, ওদের মনে হয়েছে যে এই ভেতরের ডেটাটা একদম ওপরে হেডলাইন করলে ভালো হবে, ওরা সেগুলো মাঝখান থেকে তুলে নিয়ে গিয়ে ওপরে হেডলাইনটাতে লিখেছে, মানে ভাষাটা চেঞ্জ করেনি, কিন্তু সিকোয়েন্সটা ওরা ওদের মতো করে চেঞ্জ করেছে, ওইগুলো কিন্তু আমরা জানি না। তা আমাদের যদি আমার হাতে লেখাটার সাথে ওইটা মেলানো হয়, দেখবে যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। সাজানোটা, ভাষা চেঞ্জ করে না, শুধু সাজানোগুলো ওরা ওদের মতো করে চেঞ্জ করে নেয়, কোনোটা হেডিং করে, কোনোটা বড় বোল্ড করে, সেগুলো ওদের মতো করে করে, ওটা মানে টাইপ করা ম্যাটারের পার্ট। আমরা খবরের কাগজ পড়বো তথ্যগুলো নেওয়ার জন্য, লেখার জন্য, পরীক্ষায় লেখার জন্য পরীক্ষার মতো করে শিখব। তো সেই পরীক্ষায় লেখার জন্য যে টেকনিকগুলো আমরা ফলো করব সেগুলো একটু লিখে নাও। এই প্রতিবেদনগুলো আমাদের দু ধরনের হয়, একটা আমাদের যে সাধারণ প্রতিবেদন বলি, যেগুলো আমাদের ক্লার্কশিপে এইসব পরীক্ষাগুলোতে আসে, আর একটা পার্ট থাকে যেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। সম্পাদকীয় প্রতিবেদন শুধুমাত্র আমাদের ডব্লিউবিসিএস মেন্সে আগে আসতো, লাস্ট পরীক্ষাতে কিন্তু আর সম্পাদকীয় দেয়নি, ওখানেও সাধারণ প্রতিবেদন দিয়েছিল। তো সম্পাদকীয়টা আমাদের এই পরীক্ষাগুলোর জন্য দরকার নেই, পরবর্তী সময় যখন বিসিএস দেবে তখন ওটা শিখিয়ে দেব। আজকে আমাদের যে সাধারণ প্রতিবেদনের পার্টটা সেটা লিখে নাও, ওটাকে হেডিং করো সাধারণ প্রতিবেদন রচনার নিয়মাবলী। নিয়মগুলো প্রথমে 1-2 করে লিখে নাও। সাধারণ প্রতিবেদন রচনার নিয়মাবলী, সাধারণ প্রতিবেদন রচনার নিয়মাবলী। 1 নম্বরে লেখো সাধারণ প্রতিবেদনে একটি সংক্ষিপ্ত, সাধারণ প্রতিবেদনে একটি সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় শিরোনাম লিখতে হবে। সাধারণ প্রতিবেদনে একটি সংক্ষিপ্ত অথচ আকর্ষণীয় শিরোনাম লিখতে হবে। আচ্ছা, এইগুলো প্রথমে লিখে নাও, তারপর আমি যখন ব্যাখ্যা করব পরপর ব্যাখ্যাগুলো বলে দেব। তারপর লেখো সাধারণ প্রতিবেদনে 2 নম্বরটা লেখো। এগুলো যখন আমি একটা লেখা, মানে আমাদের তোমাদের দাদা দিদিরা কিছু আছে, ওদের এই জায়গাগুলো লেখা আছে, যেটা আমি চাইছি এই জায়গাগুলো একটু স্পিডে চলো, তারপরে যখন আমি একটা টপিক লেখাবো সেটা ওরাও লিখবে, তখন ব্যাখ্যাগুলো বলে দেব। পরের পয়েন্টে লেখো সাধারণ প্রতিবেদনে প্রতিবেদকের পরিচয়, স্থান ও তারিখ লিখতে হবে। সাধারণ প্রতিবেদনে প্রতিবেদকের পরিচয়, প্রতিবেদক মানে যিনি রিপোর্টার, প্রতিবেদকের পরিচয়, স্থান ও তারিখ লিখতে হবে। পরের পয়েন্টে লেখো প্রতিবেদনের ভাষা সহজ সরল হবে। প্রতিবেদনের ভাষা সহজ সরল হবে। প্রতিবেদনের ভাষা সহজ সরল হবে। এই খবরের কাগজ যেহেতু সমস্ত শ্রেণীর মানুষ পড়ে, শিক্ষিত মানুষরাও যেমন পড়েন, অল্প শিক্ষিত মানুষরাও তো পড়েন, সেজন্য ভাষাটা সবসময় সহজ সরল হয়। পরের পয়েন্ট লেখো প্রতিবেদনে সত্য ঘটনাকে বিকৃত করা যায় না। প্রতিবেদনে সত্য ঘটনাকে বিকৃত করা যায় না। এই সত্য ঘটনাকে বিকৃত করলে সেগুলোকে ইওলো জার্নালিজম বলা হয়। ইওলো জার্নালিজম মানে হচ্ছে যে খবরগুলোকে আকর্ষণীয় করার জন্য যেটা ঘটে তার সাথে কিছুটা নিজেরা যোগ করে ওটাকে বেশ আকর্ষণীয় করে পরিবেশন করা হয়। ওই পার্টটাকে নাম দেওয়া হচ্ছে ইওলো জার্নালিজম। এরকম করা হয় কেন না, খবরের কাগজ আমরা যাই বলি এগুলো মূলত একটা ব্যবসার পার্ট, তো সেই কারণেতে সব বাস্তবে যে ঘটনাগুলো ঘটে সেইগুলো তো আর ওই উপন্যাসের মতো আকর্ষণীয় হয় না সব সময়। এর আকর্ষণীয় যদি না হয় মানুষ তো পড়বে না, সেই কারণে ওগুলোকে আকর্ষণীয় করা হয়। কোনোদিন যদি চোখের সামনে কোনো একটা ঘটনা দেখো আর সেই সেম ঘটনাটা পরের দিন যদি পেপারে দেখো, তখন নিজে বিশ্বাস করতে পারবে না যে যেটা দেখেছিলাম আর যেটা লিখেছে দুটোর মধ্যে কোনো মিল নেই। বেশ কয়েক বছর আগে তোমাদের মেদিনীপুর অঞ্চলে একটা সাইক্লোন হয়েছিল,
সেই সেই ঝড়েতে ওই পুকুরের মাছ পর্যন্ত ডাঙায় উঠে গিয়েছিল। তো আনন্দবাজার যখন খবরটা কভার করতে আসছিল, আসার সময় দেখছি যে একটা গরু মারা গেছে, রাস্তার ধারে কোথাও পড়ে আছে। ওরা যখন এসে এলাকাটাতে দেখেছে যে পুরো এলাকাটা লন্ডভন্ড করে দিচ্ছে, যে অংশটার মধ্যে দিয়ে ঝড়টা গেছে, ওরা তখন কি করেছে, ওই লোকাল লোককে বলেছে তোমাদের ফিস্ট করতে টাকা দেব, তোমরা গরুটা এনে একটা গাছের ডালে আটকে দাও। তো সে মোটা একটা গাছ কিছুটা ওঠার পরে দুটো ডাল দুদিকে চলে গেছে, তো ওইখানে গরুটাকে আটকে সেটাকে ছবি তুলে লিখেছে যে ঘূর্ণিঝড়ে গরুটা গাছের ডালে উঠে গেছে। মানে এটা পুরো বানিয়ে ছবি তোলা, আর ছবিটা কি মারাত্মক পপুলার হয়েছিল যে ঝড়ে একটা গরু গাছে উঠে গেছে। দিয়ে এবারে এই মেদিনীপুরে যারা লোকাল মানুষ, ওরা এমনি খবরের কাগজ সেভাবে ধরো পড়ে না, এবারে যখন দেখে যে আমাদের জায়গার নাম দিয়েছে, ছবি দিয়েছে, তখন তো মানুষের একটা আগ্রহ থাকে যে আমাদের গ্রামের নাম দিয়েছে, দেখি কি খবর বেরিয়েছে। তখন ওরা গিয়ে দেখে বলছে আরে এটা তো সেই গরুটা যেটা আমরা গাছে তুলেছিলাম। ওরা বুঝতে পারেনি কি উদ্দেশ্যে তুলতে বলেছে, খবরের কাগজে ছবিটা দেখে ওরা তখন বলছে যে এটা আমাদের সেই ছবিটা যেটা আমরা গরুটা তুলেছিলাম। এগুলোকে ইয়েলো জার্নালিজম বলে। কেন না, ওই যে খবরটার যে পপুলারিটি, যদি সিম্পল ওটা লেখা হতো অত পপুলারিটি খবরটা পেত না। পরের পয়েন্টটা লেখো, প্রতিবেদনে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। প্রতিবেদনে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে, নিরপেক্ষতা বজায় রাখতে হয়, নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। পরের পয়েন্টটা লেখো, প্রতিবেদনে ইংরেজি শব্দ ও তারিখের বাংলা হরফ ব্যবহার করতে হবে, এটা মাস্ট। ইংরেজি শব্দ ও তারিখের বাংলা হরফ ব্যবহার করতে হবে। তার মানে যদি আমরা ইংরেজি সাল তারিখগুলোকে ব্যবহার করতে পারবো, কিন্তু সংখ্যাগুলো আমাদের বাংলা করতে হবে, এটা মাস্ট। এখানে যদি আমরা সাল তারিখগুলো ইংরেজি সংখ্যা ব্যবহার করি, মার্কসগুলো আমাদের কমে যাবে। মানে আমরা ইংরেজি সাল তারিখগুলো ব্যবহার করছি কিন্তু সংখ্যাগুলো বাংলা করব। এই আমাদের প্রতিবেদন লেখার এখন নিজের কিছু টেকনিক্যালি জায়গা আছে, সেইটা আবার শুধু প্রতিবেদনের ক্ষেত্রেই হয়। এই বিষয়গুলো হয় কেন না, যখন দেখবে আমরা প্রতিবেদনে, আমরা যদি খবরের কাগজে ওই ছোট ছোট যে বিজ্ঞাপনগুলো হয়, ছোট ছোট যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়, যেগুলোকে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলে, মানে ওই ফুল পেজ জুড়ে যেগুলো, ওইগুলো নয়। ওদের তো টাকা আলাদা, ফুল পেজ হাফ পেজ, ওদের হিসাবটা আলাদা। যেগুলোকে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলা হয়, 2 লাইন 4 লাইনের যে ছোট ছোট বিজ্ঞাপনগুলো, ওদের যে টাকার হিসাব করে ওইগুলোকে বলা হয় ক্যারেক্টার। এক একটা ক্যারেক্টার অনুযায়ী ওদের টাকার হিসাবটা হয়। এখন আনন্দবাজারে ওদের রেট হচ্ছে 51 টাকা একটা ক্যারেক্টারের জন্য। এই ক্যারেক্টার গুলো কি, ধরো আমরা একটা শব্দ যদি বলি আকাশ, তার মানে এখানে এই ওয়ার্ডটা একটা ক্যারেক্টার, এই আকারটা একটা ক্যারেক্টার, এই কটা একটা ক্যারেক্টার, এই আকারটা একটা ক্যারেক্টার, তালবস্যটা একটা ক্যারেক্টার। বাংলাতে এইভাবে, ইংলিশে যেমন সহজ, এক একটা লেটার একটা করে ক্যারেক্টার, বাংলাতে ওই রকম নয়। বাংলাতে আকার একার সবগুলোই ক্যারেক্টার। তাহলে এই শব্দটা লেখার জন্য এইটা 51 টাকা, এইটা 51 টাকা, এইটাতে 51 টাকা, এরকম করে টাকার হিসাবটা হবে। এবার এখানে যখন লিখছি, আমরা ধরো বলছি যে, আমরা যখন লিখি এরকম 10ই আগস্ট, এটা আমাদের লিখতে, এটা অ্যাকচুয়ালি আমাদের লেখার ব্যাকরণ সম্মত পদ্ধতি। খবরের কাগজে কি করে, এই হর্ষটা লেখে না, শুধু ওখানে 10 আগস্ট লেখা হয়। কেন লেখা হয় না, এইটা যদি আমরা না লিখি, আমাদের দেখো একটা ক্যারেক্টারের সংখ্যা কমে গেল। এইটা লিখলো, এটাকে পড়লেও মানুষ যেটা বুঝবে, আর এটা সহ লিখলো সেটাই বুঝতে পারবে। তাহলে শুধু শুধু ক্যারেক্টারের সংখ্যাটা বাড়ানো হয় কেন? এই কারণে এরকম কিছু টেকনিক্যালি জায়গায় অ্যাপ্লাই করা হয়। এগুলো আবার শুধুমাত্র প্রতিবেদনের জন্য, ক্যারেক্টার সংখ্যা কমানোর জন্য। এই টেকনিক্যালি ব্যবহারগুলো খাতার মধ্যে একটা দেখলেই টিচাররা বুঝতে পারবে যে এরা জেনে প্রতিবেদন লিখছে। আমরা যখন কোনো শর্ট ফর্ম লিখি, তখন তো ডট দিয়ে দিয়ে লিখি। তো আমরা বলছি এই যে MA BEd, আমরা ডট ডট দিয়ে লিখি, এখানে ডট দেওয়া হয় না, কারণ একটা ডট মানে একটা ক্যারেক্টার,
সেই কারণে ডটটা না দিয়ে একসাথে লেখা হয়, ক্যারেক্টারের সংখ্যাটা কমে গেল। তাহলে আমরা ব্যাকরণ সম্মত পদ্ধতি কিন্তু ডট দিয়ে লেখাটা, খবরের কাগজে লেখার সময় আমরা কিন্তু ওটা আবার ডট না দিয়ে লিখবো, ওইটা আবার আমাদের প্রতিবেদনের টেকনিক। তো এরকম লেখার মধ্যে অনেক কিছু টেকনিক্যালি জায়গা আছে, সেইগুলোকে আমরা অ্যাপ্লাই করলে মার্কস এমনি পাবো আমরা। তো এইটা ইংরেজি শব্দ তারিখ, এইটা তার একটা পয়েন্ট। অবশ্যই ইংরেজি শব্দ যদি ব্যবহার করি আমরা সেটাকে বাংলা বানানে লিখবো, আর সাল তারিখগুলো ইংরেজি ব্যবহার করব, কিন্তু সংখ্যাগুলো আমরা বাংলা সংখ্যা লিখব। পরে পয়েন্টটা লেখো, প্রতিবেদনে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে। প্রতিবেদনে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে, এটা মাস্ট। আমরা যে বিষয়ের উপরে প্রতিবেদন লিখব তার অন্তত একটা ব্যক্তির বক্তব্য অবশ্যই ব্যবহার করব। মানে এই এক একটা পার্টে আমাদের এক একটা ধাপ ধাপ করে মার্কসগুলো বেড়ে যাবে। ব্যক্তির বক্তব্য মানে হচ্ছে যে ঘটনার উপরে লিখব সেই ঘটনার উপরে জড়িয়ে আছেন এমন কোনো ব্যক্তির একটা অন্তত বক্তব্য আমরা ব্যবহার করব। এবার বক্তব্য কিভাবে ব্যবহার করব আমি যখন একটা লেখাবো তখন দেখিয়ে দেব। এই ব্যক্তির নামগুলো যদি খুব পপুলার নাম হয় তাহলে নামটা সত্যি সত্যি লিখতে হবে, আর যদি পপুলার নাম না হয় তাহলে নামটাও বানাতে পারবো। আর যে ডায়লগটা লিখবো সেটা সবার ক্ষেত্রে আমরা বানিয়ে লিখতে পারবো, কারণ পরীক্ষা হলে বসে আমরা আর কার ডায়লগ পাবো। ধরো আমরা কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা উচ্চ পদে আছে এমন কোনো ব্যক্তির কোনো ডায়লগ ব্যবহার করছি, ওই নামগুলো তো বানানো যাবে না, ওই নামগুলো সত্যি সত্যি দিতে হবে, কিন্তু ডায়লগটা বানাতে পারবো। যে ডায়লগটা বানাবো আমরা সেটা যার মুখে দেব তার সাথে যেন মানানসই হয়, এটা আমরা খেয়াল করব। ধরো আমাদের একটা বাস অ্যাক্সিডেন্টের উপর লিখছি, সেখানে একটা প্রত্যক্ষদর্শীর একটা মন্তব্য দিলাম। প্রত্যক্ষদর্শীর তো এরকম কোনো নাম নেই, যে কোনো একটা নাম বানিয়ে দিতে পারি, তার ডায়লগ যে কোনো একটা আমরা কোটেশনের মধ্যে বানিয়ে দিতে পারি। এবারে প্রত্যক্ষদর্শী ডায়লগটা কেমন হতে পারে, সেটা তো রাজনীতির দাদাদের মতো হবে না। সে সাধারণ একটা মানুষ, চোখের সামনে দেখেই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তার বলার ভঙ্গিটা সেটা হবে। তো যার মুখে ডায়লগটা দেব তার সাথে যেন সেটা মানানসই হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। পরের পয়েন্টটা লেখো, প্রতিবেদনের সংবাদ পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। প্রতিবেদনের সংবাদ পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। প্রতিবেদনের সংবাদ পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে, তার মানে সেটা যেন পড়তে মানুষের ভালো লাগে, এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। পরের পয়েন্টটা লেখো, সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। এখানে নিজস্ব মতগুলো থাকে না, যে ঘটনা ঘটে তার উপরে প্রতিবেদনটা লেখা হয়। পরের পয়েন্টে লেখো, সাধারণ প্রতিবেদন চলিত ভাষায় লিখতে হবে। সাধারণ প্রতিবেদন চলিত ভাষায় লিখতে হবে। অবশ্যই এর লেখার ভাষাটা সবসময় চলিত হবে, চলিত ভাষায় লিখতে হবে। তারপরটা লেখো, প্রতিবেদনে বিস্তৃত ব্যাখ্যা থাকবে। প্রতিবেদনে বিস্তৃত ব্যাখ্যা থাকবে। এই বিস্তৃত ব্যাখ্যা, এটার মানে দেখো, ক্লার্কশিপে তো আমাদের খুব কম টাইমের মধ্যে লিখতে হবে, সময়টা কম, আমাদের তথ্য কম থাকবে, তবুও আমরা ভেতরের ব্যাখ্যাটাকে ছোট করে যে ঘটনার উপরে লিখবো, ধরো আমরা অ্যাক্সিডেন্টের উপর লিখছি, এবার কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো সেটা লিখতে গিয়েই আমাদের 10 মিনিট টাইম পেরিয়ে গেল, তারপরে তাদেরকে আর হসপিটালে ভর্তি করার মতো আমাদের হাতে আর সময় নেই, ওখানেই খাতাটা রেখে চলে এলাম, এরকম যেন না হয়। আমি তো জানি আমি অ্যাক্সিডেন্ট ঘটাবো, 2-4টে লোক মারবো, তাদেরকে হাসপাতালে ভর্তি করব, আমার তো ছকটা তো তৈরি করাই আছে। তাহলে ছক যখন তৈরি করা আছে, আমি এক লাইনে ঘটনাটা ঘটালাম,
দ্বিতীয় লাইনে তাদের হাসপাতালে ভর্তি করলাম, তৃতীয় লাইনে বাড়ির লোককে খবর দিলাম। তার মানে পুরোটা যেন আমরা কভার করতে পারি, আমরা ব্যাখ্যাটাকে ছোট করে দেব। এই পার্টটা কেমন না, পরিবেশ দূষণের উপরে ধরো আমরা একটা 10 লাইনের প্রতিবেদন লিখছি, তাহলে পরিবেশ দূষণ তো অনেক বড় বিষয়, অনেক তথ্য আমরা জানি। তখন আমরা কি করব, একটা বাক্যে জল দূষণ দেখালাম, একটা বাক্যে মাটি দূষণ দেখালাম, একটা বাক্যে বায়ু দূষণ দেখালাম, তাহলে সব দূষণগুলো আমাদের লেখার মধ্যে চলে আসছে। আরো বড় করে লেখার সুযোগ আছে, তখন বায়ু দূষণটা ব্যাখ্যা একটু করলাম, জল দূষণটা একটু ব্যাখ্যা করলাম। যখন আমাদের লেখার বেশি সুযোগ থাকবে না, তখন আমরা ব্যাখ্যাগুলোকে ছোট করে দেব। এরপরে ধরো এমন কোনো জায়গায় কিছু লিখতে হচ্ছে যে সমস্ত বায়ু মানে দূষণটার উপরে, সমস্ত পরিবেশ দূষণটার উপরে হয়তো আমরা একটা দুটো বাক্য লেখার সুযোগ পাচ্ছি, তখন আমরা কি করব, ওই একটা বা দুটো বাক্যে এই সমস্ত দূষণগুলো একসাথে আমরা নিয়ে চলে আসবো, তাহলে আমাদের জায়গাটা কভার হয়ে যাবে। যে বর্তমানে আমাদের পরিবেশের উপাদানগুলির মধ্যে জল, বায়ু, মাটি যা কিছু আছে কমাদিতে দিয়ে দাও, সবই দূষিত হয়ে যাচ্ছে। দেখো আমাদের সব দূষণগুলো একটা বাক্যে চলে এলো। এবারে এই দূষণের উপর আমরা 4টে বাক্য লিখবো, জলের উপর একটা বাক্য করো, মাটির উপর একটা বাক্য করো, 4টে বাক্য হয়ে গেল। এবার মনে হচ্ছে যে এর উপরে আমরা 10টা বাক্য লিখবো, তখন জলের উপরে 3টে বাক্য করো, মাটির উপরে 2টো বাক্য করো, আমাদের লেখাটা বেড়ে যাবে। আমরা ছোট লিখছি বলে কমপ্লিট করতে পারবো না এটা নয়, আমাদের লেখার ব্যাখ্যাগুলোকে ছোট করে দেব, কিন্তু যে ঘটনার উপরে লিখবো সেই পুরো ঘটনাটাকে আমরা কভার করব। তাতে 10 মিনিট লিখি আর 8 মিনিট লিখি তার সাথে কোনো সম্পর্ক নেই। পরের পয়েন্টে লেখো, প্রতিবেদনে তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। প্রতিবেদনে তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। এই তথ্যনিষ্ঠ কল্পনা মানে হচ্ছে যে সাংবাদিকরা যেটা ঘটে সেটাকে আকর্ষণীয় করার জন্য তার সাথে নিজেদের মতো করে কিছু জিনিস যোগ করে দেয়। আমরা যদি উৎপল দত্তের একটা নাটক আছে, নাটকটার নাম হচ্ছে নীলকণ্ঠ, বাগবাজার অঞ্চলের, কলকাতার যে বাগবাজার আছে সেই বাগবাজার অঞ্চলের একটা বাস্তব ঘটনার উপরে লেখা। তো ওই অঞ্চলেতে ওই ম্যানহোল পরিষ্কার করার জন্য একজন বয়স্ক মানুষ, তার সাথে একটি ওই 15-16 বছরের বাচ্চা ছেলে সে ছিল। এবার ওই বাচ্চা ছেলেটা ম্যানহোলের নিচে নেমেছে আর ওখানে গ্যাসে অজ্ঞান হয়ে গেছে। তো উপরে ভদ্রলোক তখন লোকজনকে ডাকাডাকি করছে ওকে কিভাবে তোলা যায়। তো প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, বাচ্চাটা তখনও ভেতরে আছে, তাকে কিভাবে তোলা যাবে তার কোনো চেষ্টা নেই। এদের মধ্যে নানা সব আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। এবার কলকাতাতে যেগুলো হয় কি, সাংবাদিকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকেন ওখানে, মানে এখানে যেমন কোনো ঘটনা ঘটলে সাংবাদিককে অনেক দূর থেকে আসতে হয়, ওখানে সবসময় সাংবাদিকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা খুব তাড়াতাড়ি একসাথে জড়ো হয়ে যায়। এবারে ঘটনার খবর পেয়ে প্রথমে যারা ছোটখাটো পত্রিকা আর কি, তো যেহেতু বাস্তব ঘটনা উনি নামগুলোকে ব্যবহার করেন, উনি ওই লিগলিকে সাংবাদিক, রাজভারী সাংবাদিক, এইভাবে নামগুলোকে প্রতীকের মাধ্যমে ব্যবহার করেছিলেন। রাজভারী মানে হচ্ছে আনন্দবাজার, লিগলিকে মানে হচ্ছে বর্তমান, মানে এরকম ইঙ্গিত দিয়ে কয়েকটা পত্রিকাকে উনি বোঝাতে চাইছিলেন আর কি, যেহেতু বাস্তব ঘটনা। তো প্রথমে ছোটখাটো সাংবাদিকরা গেছে, গিয়ে তারা সব খবরটাকে কভার করেছে, তারপরে আনন্দবাজার যাচ্ছে আর কি। আনন্দবাজার যখন যাচ্ছে তাকে দেখি, আরে দাদা আপনি স্বয়ং, মানে ওরা আবার দাদার সাথে ভালো রকম ভাবে ভাব রাখে, পরবর্তী সময় সুযোগ করে যাতে আনন্দবাজারে ঢুকতে পারি। তো সেই জন্য দাদাকে বেশি খাতির করছে আর কি, যে দাদা আরে আপনি স্বয়ং এসছেন। তখন দাদা গিয়ে বলছে যে তোমরা খবরটা কভার করলে কিভাবে। তো ওরা বললো যে দাদা আমরা এইভাবে কভার করেছি, মানে ওকে কিছু ডায়লগ শিখিয়ে দিয়েছে আর কি লোকটাকে, যে তুমি বলো যে ও কিভাবে পড়লো, পড়ে কি বলছিল, মানে ও যখন পড়েছে তারপরে সত্যি সত্যি কিছু বলেনি, ওখানে গিয়েই সে অজ্ঞান হয়ে গেছে, কিছু বলার সুযোগ ছিল না। এর মুখে ওরা ডায়লগ গুলোকে ঢুকাচ্ছে, বলছে যে তুমি বলো এই এই ঘটেছে, সেগুলো আমরা লিখবো। তো
তো ও সেগুলো বলছে, ওরা সেগুলোকে কপি করেছে। তখন এবার এ বলছে যে না না, এ ঠিক খবরটা জমছে না। তখন ওকে জিজ্ঞাসা করছে যে দাদা আপনি কি ভাবছেন? তখন দাদা বলছে যে আমার কাছে চীনাকড়ি খনি দুর্ঘটনা, মানে আসানসোল দুর্গাপুর, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল যে একটা বাচ্চা মারা গেছে, তার মা কান্নাকাটি করছে। সেই ছবিটা আমি সুপার ইম্পোজ করে দেবো এটার উপরে। তাহলে বাচ্চাটা হচ্ছে বাগবাজারের, তার মা হয়ে গেল আসানসোলে, কেউ কাউকে চেনে না। যে বাচ্চাটা গর্তের ভেতরে তখনও পড়ে আছে, বেঁচে আছে না মারা গেছে জানা যায়নি, তার ছবি বেরিয়ে গেল। ওই ছবিটা কিন্তু সেই আসানসোলের ছেলেটার ছবি। আর যে মা কাঁদছে বলে দেখাচ্ছিল, মায়েরও আসানসোলে বাড়ি, সেই মা বাগবাজারে কিছু চেনে না। আনন্দবাজারে পরের দিন খবরটা বেরিয়েছিল যে বাগবাজারের ওই ম্যানহোলেতে বাচ্চাটা মারা গেছে, তার মা কাঁদছে, কিন্তু ওই মা বাচ্চা একটাও বাগবাজারে ছিল না। সেই জন্য উনি খুব মানে প্যাথেটিক আর কি, যে যখন নাটকটা শেষ করছেন তখন যে বাচ্চাটা কি হলো, যেহেতু আনন্দবাজার খবরটা দেয়নি যে সত্যি সত্যি বাচ্চাটা কি আর জীবিত ছিল না মারা গিয়েছিল, কোনো খবর পেপারে দেয়নি, সেজন্য নাটকটাও ওখানেই শেষ করে দিয়েছিলেন, যে মানুষের নির্মমতা কোন জায়গায় পৌঁছাতে পারে। এইগুলোকে বলা হচ্ছে আমাদের এই তথ্যনিষ্ঠ কল্পনা। একটা ঘটনা ঘটে, তার সাথে এইভাবে এগুলোকে যোগ করে দেওয়া হয়। পরের পয়েন্টে লেখো, আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড কাঠামো প্রচলিত আছে। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড কাঠামো প্রচলিত আছে। এই উল্টো পিরামিড স্ট্রাকচার যেটা আমরা বলি, এটার মানে কি না, আমাদের দেখবে একটা পিরামিডের নিচের দিকটা শক্তপোক্ত হয়, পরপর উপরের দিকটা হালকা হয়ে যায়। এটা উল্টে দিলে কি হবে, উপরের দিকটা শক্তপোক্ত, নিচের দিকটা হালকা হয়ে যাবে। ওই ফরম্যাটটা প্রতিবেদনে ব্যবহার করা হয়। এটার মানে কি না, এটার মানে হচ্ছে যে ঘটনাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো উপরের দিকে থাকে, পরপর কম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিচের দিকে চলে আসে। খুব ভালো করে যদি খবরের কাগজ পড়ো তাহলে বুঝতে পারবে যে একটা অ্যাক্সিডেন্টের উপর যদি প্রতিবেদন লেখা হয়, প্রথমেই দেওয়া থাকে কোথায় ঘটেছে, কতজন মারা গেছে, তাদের কোথায় ভর্তি করানো হয়েছে, এগুলো প্রথমের দিকে থাকে। তারপর পরপর নিচের দিক থেকে বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল, কিভাবে ঘটলো, হ্যাঁ, ওইগুলো পরপর প্রত্যক্ষদর্শীরা কি বলছে, ওগুলো দেখবে পরপর নিচের দিকে চলে আসে। তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ খবর সেগুলো উপরের দিকে প্রথমে থাকে, কম গুরুত্বপূর্ণ খবরগুলো পরপর নিচের দিকে চলে আসে। এই স্ট্রাকচারটাকে বলা হয় উল্টো পিরামিড স্ট্রাকচার। এখন এই ফরম্যাটে প্রতিবেদন লেখা হয়। পরের পয়েন্টটা লেখো, সাধারণ প্রতিবেদনে তথ্যসূত্র দিতে হবে। সাধারণ প্রতিবেদনে তথ্যসূত্র দিতে হবে। এই তথ্যসূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পরীক্ষাতে মার্কস তুলতে খুব সাহায্য করে, কারণ সাধারণ ছেলেমেয়েরা এই জিনিসগুলো কখনো পরীক্ষার খাতায় লেখে না। এইগুলোই আমাদের সুযোগ, মার্কস তোলার জায়গা। এই তথ্যসূত্র মানে কি না, একজন সাংবাদিক যখন খবরগুলো কালেকশন করেন, ধরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, এখানে তো কোনো সাংবাদিক নেই, ওরা তো আসবে এখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এসে তারা খবরটা কভার করবে কি করে না, ওদের কাজ হবে স্পটে আসার পরে পাশাপাশি যে দোকানদারগুলো আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, দাদা কি হয়েছিল এখানে, দাদা কি হয়েছিল। ওই দাদা যেটি বললো তারা সেটি শুনে নিল, তারপরে ওখান থেকে তারা এবার হাসপাতালে চলে যাবে, হাসপাতালে গিয়ে সুপারের সাথে কথা বলবে, তারপরে থানায় চলে গেল, পুলিশের সাথে কথা বলবে। এই যে বিভিন্ন সূত্রে তথ্যগুলো কালেকশন করলো, লিখবার সময় এই সূত্রগুলো উল্লেখ করে দেয় যে ওখানে কতজন মারা গেছে। সেই ভদ্রলোক তো গুনে দেখতে আসেনি, কারণ সে যখন এসেছে ডেড বডি নিয়ে চলে গেছে, সে কাউকেই দেখতে পায়নি কজন মারা গেছে। সে লিখবে কি করে না, হাসপাতাল সূত্রে খবর পাবে, নাহলে থানার সূত্রে খবর পাবে। ওইটা দেখবে তখন লেখা থাকে পুলিশ সূত্রে জানা গেছে
দুর্ঘটনায় এতজন মারা গেছে, হ্যাঁ এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে, তার আগে দেখবে লিখে দেয়, পুলিশ সূত্রে জানা গেছে। তো এই যে তথ্য সূত্রগুলো, কোন সূত্রে আমরা তথ্যটা পেয়েছি সেটা উল্লেখ করে দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ, মার্কস তুলতে ভীষণ সাহায্য করে এই পার্টটা। আরেকটা পয়েন্ট করো, প্রতিবেদনের কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। প্রতিবেদনের কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। এক নম্বর হচ্ছে শিরোনাম। শিরোনাম। দুই নম্বর হচ্ছে প্রতিবেদনের সূচনা। শিরোনাম, প্রতিবেদনের সূচনা। তিন নম্বর লেখো প্রতিবেদনের ব্যাখ্যা। আর একটা করো প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। এই 4টে পার্টে আমরা প্রতিবেদনটা লিখব। আমাদের লেখার মধ্যে এই 4টে পার্ট অবশ্যই থাকবে। আচ্ছা, এরপরে চলো আমি একটা স্ট্রাকচার কেমন হবে একটু বলে দিই, বলে দেওয়ার পরে এবার একটা আমরা লিখিয়ে দেব। আচ্ছা, তার সাথে আমরা কয়েকটা তথ্য একটু লিখে নাও, যে আমরা যখন পরীক্ষাতে লিখব, এই যেগুলো আমরা বললাম এরই একটা ছোট্ট করে লিখে রাখো। এই কয়েকটা তথ্য আমরা অবশ্যই পরীক্ষার খাতাতে অ্যাপ্লাই করবই করব। ওটাকে হেডিংটা করো সাধারণ প্রতিবেদনের আবশ্যিক তথ্য। মানে পরীক্ষার খাতাতে আমরা এই তথ্যগুলো অবশ্যই অ্যাপ্লাই করব। আবশ্যিক তথ্য বলে 1-2 করে লিখে নাও। 1 নম্বরে লেখো প্রতিবেদনের 4টি ভাগ। এটা অবশ্যই করব। প্রতিবেদনের 4টি ভাগ। 1 শিরোনাম, 2 সূচনা, 3 ব্যাখ্যা, 4 ব্যবস্থাপনা। প্রতিবেদনের 4টি ভাগ: শিরোনাম, সূচনা, ব্যাখ্যা, ব্যবস্থাপনা। এই ফরম্যাটটাকে আমরা ফলো করব। 2 নম্বর লেখো আকর্ষণীয় শিরোনাম। 2 নম্বরে করো আকর্ষণীয় একটি শিরোনাম। আমরা অবশ্যই একটা হেডলাইন করছি। 3 নম্বরে লেখো বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে স্থান ও তারিখ। এগুলো কিভাবে ব্যবহার করব আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ, এই বিষয়গুলো যেগুলো প্রয়োজন হবে সেগুলো অবশ্যই ব্যবহার করব। পরে পয়েন্টটা লেখো সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। তারপর লেখো ব্যাখ্যা অংশে প্রসঙ্গত উল্লেখ্য লিখে। ব্যাখ্যা অংশে প্রসঙ্গত উল্লেখ্য, ওটা কোটেশনে রাখো। প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করতে হবে। এটা আমি পরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট লিখে নাও। লেখো ব্যাখ্যা অংশের সূচনায় প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করে দেব। এই একটা পয়েন্টের জন্য আমাদের মার্কসগুলো আলাদা আলাদা ভাবে বেড়ে যাবে। পরেরটা লেখো বাক্যে ক্রিয়া আগে কর্তা পরে থাকবে। বাক্যে ক্রিয়া আগে কর্তা পরে থাকবে। এই পার্টটা কেমন দেখো, প্রতিবেদনে আমরা কিছু বাক্য লিখব,
আস্তে, যে বাক্যগুলোকে আমরা একটু উল্টে উল্টে লিখবো। যে আমরা কি বলি, তিনি মারা গেলেন, খবরের কাগজে দেখবে লেখা থাকে মারা গেলেন তিনি, রাজ্য সরকার একথা ঘোষণা করেছে, ওখানে দেখবে উল্টে লেখা থাকে একথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিছু বাক্য আমরা ক্রিয়াটা আগে দিয়ে সাবজেক্টটা পরে দেব। এগুলো দুটো একটা ব্যবহার করলেই যারা খাতা দেখবেন তারা স্পষ্ট বুঝতে পারবেন। পরে পয়েন্টটা করো, ইংরেজি শব্দ ও সংখ্যার বাংলা হরফ, এটা মাস্ট। ইংরেজি শব্দ ও সংখ্যার বাংলা হরফ। তারপরটা লেখো তথ্য সূত্র দিতে হবে। এই তথ্য সূত্রগুলো আমাদের মার্কস তুলতে সাহায্য করে। তথ্য সূত্র দিতে হবে। তথ্য সূত্র মানে ব্র্যাকেটে কয়েকটা লিখে রাখো, সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সমীক্ষায় জানা গেছে, নবান্ন সূত্রে জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে। এই ধরনের যে লেখাগুলো লেখা হয় এগুলো অ্যাকচুয়ালি তথ্য সূত্র। তারপরের পয়েন্টে লেখো ব্যক্তির বক্তব্য। আমরা অন্তত একটা ব্যক্তির বক্তব্য ব্যবহার করবই করব। ব্যক্তির বক্তব্য। আর একটা পয়েন্ট করো, প্রতিবেদনের শেষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রতিবেদনের শেষে ইতিবাচক একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে। প্রতিবেদনের শেষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই 10টা পয়েন্ট লেখার মধ্যে আমরা কি লিখছি দেখা দরকার নেই। এটা তো বাংলা, এমন তো নয় যে ইংলিশ লিখতে গেলে আমাদের বাক্যের গঠন উল্টোপাল্টা হয়ে যাবে, তাই তো? বাংলা বাক্যের গঠন তো আমাদের উল্টোপাল্টা হবে না, যা ইচ্ছা বানাতেই পারি আমরা, যা ইচ্ছা বানিয়ে লিখবো, কোনো অসুবিধে নেই। যেটা বানাবো তার উপরে এই ছকটা অ্যাপ্লাই করে দেবো। এই কয়েকটা জিনিস যদি মেনটেন করতে পারি মার্কস আমরা এমনিতেই পাবো। কি লিখলাম, তথ্য জানি কি জানি না কিছু দেখার দরকার নেই, আর ওখানে এত ছোট লিখতে হয় যার মধ্যে বিরাট তথ্য দেওয়ার প্রয়োজন হয় না, শুধু টেকনিক্যালি অ্যাপ্লাইগুলো থাকলেই হবে। আচ্ছা, এরপরে চলো আমাদের যে পরীক্ষার জন্য যে স্ট্রাকচারটা আমরা করব ছোট্ট করে একটু বলে দিই, তারপরে একটা লেখাবো। দেখো, পরীক্ষাতে যেটা আমরা বলছিলাম যে ধরো এটা হচ্ছে আমাদের ফুল একটা পেজ, এটা মানে সেই ঘরের মধ্যে ঘর, এটা আমাদের একটা ফুল পেজ। আমরা প্রতিবেদন যখন লিখবো তখন কোনো হাফ পেজ থেকে শুরু করব না, খাতা তো সরকার দেবে, তাই তো? সুতরাং আমাদের অত কৃপণতা করার কোনো দরকার নেই, আমরা ফুল পেজ থেকে প্রতিবেদন লেখা শুরু করব। এবার আমরা বাঁদিকে একটা মার্জিন করে নিলাম, ওপরে একটা মার্জিন করে নিলাম, এটা আমরা লাইন টেনেও করতে পারি বা ভাঁজ করেও করতে পারি, কোনো অসুবিধা নেই। এই দুটো মার্জিন আমাদের মাস্ট। এরপরে আমরা কি বললাম যে আমরা প্রতিবেদনের মধ্যে 4টে পার্ট আনবো। 1 নম্বর পার্টটা কি ছিল, শিরোনাম, যেটা আমরা হেডলাইন বলছি। আমরা এই উপরের একদম এই মাঝামাঝি জায়গায়, একদম মাঝামাঝি জায়গায় 5 থেকে 7টা শব্দের মধ্যে আমরা একটা হেডলাইন তৈরি করব। এখানে 5 থেকে 7টা শব্দ, ম্যাক্সিমাম 7টা শব্দ, তার বেশি না। হেডলাইনটা যখন আমরা লিখব, এই হেডলাইন মানে হচ্ছে হেডলাইনটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে হেডলাইনটা পড়লে খবরটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায়। একটা পেপার তার লেখার মানটা কতটা উন্নত, যে বিষয়গুলোর উপরে ক্যালকুলেশন করা হয় তার একটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনগুলো যারা তৈরি করেন তাদের বেতন সব থেকে বেশি। মানে একটা পেপারের সব থেকে টপ লেভেলে যে ভদ্রলোক থাকেন এই হেডলাইনগুলো তিনি তৈরি করেন। সেই জন্য কিছু কিছু হেডলাইন দেখবে খুব মারাত্মক লেভেলের তৈরি হয়। যেমন অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন, তখন একটা হেডলাইন দিয়েছিল আনন্দবাজার, মর্ত্যের সেরা সম্মান অমর্ত্যের। অমর্ত্য নামটা রবীন্দ্রনাথের দেওয়া, রবীন্দ্রনাথের পরের বাঙালি যিনি নোবেল পেলেন, সেইটাকে মনে করে ওটা দেওয়া হয়েছিল, মর্ত্যের সেরা সম্মান অমর্ত্যের। খুব অসাধারণ হেডিং।
তো আমরা আমাদের যতটা পারা যায় হেডিংটাকে একটু আকর্ষণীয় করে লিখছি। হেডিংটা আবার বাক্যের মতো কমপ্লিট বাক্য হয় না, হেডিং এ কোনো ক্রিয়াপদ থাকে না। যে আমরা রাম ভাত খাই এরকমটা সম্পূর্ণ বাক্য দিয়ে হেডিং করলাম, এরকম হয় না। হেডিংটা একটু ইঙ্গিতপূর্ণ হয়, হেডিংটা বাক্যের মতো ক্রিয়াপদ দিয়ে হয় না। এবার এই যে হেডিংটা যখন আমরা লিখব, আমরা অনেক সময় কি করি, হেডিংটা একটু আমাদের নর্মাল হাতে লেখা থেকে বড় করে লিখি। এটা বড় করার কোনো দরকার নেই, এমনি শখের জন্য একটু বড় করতেই পারো, কিন্তু ওটা কোনো প্রয়োজন নেই যে বড় করলে আমাদের একটু বেশি নাম্বার পাবে, এরকম কোনো বিষয় না। হ্যাঁ, ওটা যারা টাইপ করবে তারা ছোট বড় তারা করবে, ওটা আমাদের হাতে লেখার পার্ট নয়। হাতে লেখাতে যারা হেডিং তৈরি করে তারা নর্মাল হাতে লেখাতেই লিখে, যারা টাইপ করে ওরা ওদের মতো করে সাইজ করে। তাহলে ওইটা আমরা নর্মাল হাতে লেখাতেই লিখতে পারি। এবার অনেক সময় কি হয় যে এইটা অনেকে আলাদা কালিতে লেখে, আমরা কালো কালিতে লিখছি তো হেডিংটাকে একটা নীল কালি দিয়ে দিলাম, এর কোনো দরকার নেই। যে কালিতে লিখবে সেই কালিতে হেডিং তৈরি করবে, তাতে কোনো অসুবিধা নেই। হেডিংটা লেখার পরে বলো না, ধরো লেখাগুলো বোঝা যায়, ধরো একটা তুমি লিখতে লিখতে কালি শেষ, কালো কালি লিখছিলে শেষ হয়ে গেলে আবার নীল কালি শুরু করেছো, ওটা আলাদা পার্ট, দেখে বোঝা যায় যে একটা কালি শেষ হয়ে গেছে, হয়তো আবার পরে কালি শুরু করেছে। আর এটাকে ইন্ডিকেট করা যে আমি নিচেটা লিখলাম পুরো কালো কালিতে, উপরে ওইটা একটা বেশ নীল কালি দিয়ে আলাদা করে আমি হেডলাইন করছি, কোনো দরকার নেই। আমার ওই ওই মর্তের সেরা সম্মান অমর্তের এই হেডলাইনের মানটা এত গুণগত মান, এত গভীর, ওটা ছোট লিখেছে না বড় লিখেছে তার কিচ্ছু ম্যাটার করে না, ওই বাক্যটাই যথেষ্ট। এক একটা বাক্য থাকে যে বাক্যগুলো বিভিন্ন মিডিয়া আমাদের কাছ থেকে অনেক টাকা দিয়ে কেনে, তার মধ্যে তোমাদের ভীষণ ভীষণ পরিচিত একটা, সেটা দাম ছিল 25,000 টাকা। একটা বাক্য, জীবন মানে জীবন, ওই বাক্যটা লেখার জন্য 25,000 টাকা পেয়েছিল। আর তারপরে যেটা দিয়েছিল ওইটা ওই শ্রীজাতের লেখা, ওই নতুন ছন্দে বাঁধবো জীবন, ওটা শ্রীজাতের লেখা। শ্রীজাত তো আরো হাই ফাই, ও বোধ হয় 1,050 টাকা মনে হয় পেয়েছে ওই একটা বাক্যের জন্য। তো এই এক একটা বাক্যের গুরুত্ব অনেক বেশি। তো এটা লেখার সময় মানে কেমন ভাবে লেখা হয়েছে সেটা বড় কথা নয়, এটার গভীরতা, অ্যাকচুয়ালি গভীরতার উপর এটা ডিপেন্ড করে। তো যখন গভীরতা আসবে তখন ওই এক একটা বাক্যেরই অনেক অনেক মূল্য হবে আর, তাই তো? হ্যাঁ, তো আমরা এটা যখন লিখছি তাহলে লেখার পরে নর্মাল হাতে লেখাতেই লিখবে, নর্মাল কালিতে লিখবে। এবারে এখানে আমরা ক্রিয়াপদ দিয়ে বাক্যের মতো করে কোনো হেডলাইন তৈরি করব না। হেডলাইনটা তৈরি করে লেখার পরেতে যদি আমরা চাই একটা স্টেট আন্ডারলাইন করতে পারি, এখানে কোন রকম নকশা করবে না। মানে খাতা দেখে, খাতা যখন আমাদের দেখতে দেওয়া হয় তখন খাতার না উপরের যে পেজটা যেখানে দেখবে নাম লেখা, রোল নাম্বার লেখা থাকে, আর এখানে সেই মার্কস গুলো দেওয়ার জন্য এরকম ছক কাটা থাকে, দেখবে এরকম ছক কাটা থাকে যে কোন নাম্বারে কোশ্চেনের দাগ নম্বর গুলো দেওয়া থাকে, যে একটা ছক কাটা থাকে মার্কস গুলো তোলার জন্য। তো যখন খাতা দেখতে দেওয়া হয় ওই পেজটাকে পুরো খুলে নেয়, উপরে পেজটা টিচারদের কাছে যায় না, ওই পেজটাকে পুরো খুলে নিয়ে ভেতরের এই ম্যাটারটা টিচারদেরকে দেখতে দেওয়া হয়। কারণ টিচাররা যখন খাতা দেখেন তখন কার খাতা কি নাম কিচ্ছু বোঝা যায় না। সেই মিশনে গেলে যেমন জুতো রাখলে একটা টোকেন দিয়ে দেয়, ঠিক সেই রকম এখানে একটা কোড দেওয়া থাকে। হ্যাঁ, এখানে এটা কোডটা দিয়ে এটা খুলে নিল, সেই কোডটা এখানে লেখা থাকে ভেতরের পেজে। ওই খাতাটা দেখে ব্যাক করে এলে ওই কোডে মিলিয়ে খাতার সাথে খাতাকে অ্যাডজাস্ট করে দেয়। তো টিচাররা যখন খাতা দেখেন তারা কোনো কিছু বুঝতে পারে না, আর খাতা কিছু বোঝা যায় না, কিন্তু এই নকশাগুলো দেখলে বোঝা যায় যে এগুলো মেয়েদের খাতা। ওরা তো এরকম খাতাতে আমাদের বোঝানোর কোনো দরকার নেই। সরকার যদি চায় যে টিচাররা খাতা দেখার সময় যাতে বুঝতে না পারে এগুলো কার খাতা, হ্যাঁ, আমাদের বুঝতে দেওয়ার কোনো দরকার নেই। সেই কারণে দেখবে এই প্রতিবেদনে চিঠি লেখার কোশ্চেনটা নিচে লেখা থাকে যে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। দেখেছো কোশ্চেনে?
কোশ্চেন দেখবে লেখা থাকে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এখন এই যে আগে আগে যে কোশ্চেন গুলো থাকতো সেই কোশ্চেনে বাক্যটা পুরোটা লেখা থাকতো যে নিজের নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এখন আর নিজের শব্দটা টাইপ করে না, ওটা বাদ দিয়ে দেয়, দিয়ে লেখে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এইটুকু অংশ দেখে এখন টিচাররা বলছেন কি যে প্রতিবেদন যখন লিখবো কোনো জায়গায় কোনো নাম থাকবে না। ইংলিশ টিচাররা দেখবে লেখে এক্স কলোনি, এটা আমার বইয়ের মধ্যেও আছে এক্স কলোনি। তো দেখার পরে টিচারটাকে মনে হচ্ছে ধোকা মারি। তো হ্যাঁ, আমি তো দেখতে পেলাম বইটা বেরোনোর পরে, ও যখন লিখেছে তখন কি ম্যানস্ক্রিপ্ট গুলো আমাকে দেখিয়েছে? মানে যখন পরের এডিশন হবে তখন তো এগুলো চেক হবে, এডিশন না হলে তা চেঞ্জ হবে না। তো যখন বইটা দেখেছি, দেখে ওকে বলছি যে মশাই আপনি এগুলো লিখেছেন এক্স কলোনি? বলছি ওখানে যে লেখা আছে নাম ঠিকানা পরিবর্তে আমি তাহলে যদি গঙ্গা নদীতে নৌকা ডুবি লিখি আমরা লিখবো এক্স নদীতে নৌকা ডুবি? এটার মানে হচ্ছে যে একজন পরীক্ষার্থী সে যেন নিজের নামটা খাতার মধ্যে লিখে না দেয়। তার মানে এই নয় যে আমি একটা আনন্দবাজারে আমি চিঠি লিখছি, একটা আনন্দবাজারের অ্যাড্রেস লিখতে পারবো না, এটা একেবারেই নয়। যখন পরীক্ষার খাতা দেখার যে গাইডলাইন গুলো দেওয়া থাকে ওইখানে ওগুলো ব্যাখ্যা করে লিখে দেওয়া থাকে। যে কোনো স্টুডেন্ট যদি ভুলবশত নিজের নাম লিখে দেয়, ধরো যেগুলো লেটার রাইটিং লিখতে, অনেক পরীক্ষা আছে না যেখানে লেটার রাইটিং লিখতে বলে, লেটার রাইটিং এর শেষে তো সেই ইওর ফেথফুলি বলে তো আমরা নাম লিখতেই পারি, ওখানে অ্যাকচুয়ালি XY লিখতে বলে। এবার কেউ যদি ভুল করে নিজের নামটা লিখে দেয় সেগুলো কিন্তু পুরো আনসারটাকে ক্যান্সেল বলে লিখে দেওয়া হয়, ওটা একদম মানে পুরো গাইডলাইনই লেখা আছে। যেহেতু কোশ্চেনে লেখা দেয়া আছে XY লিখুন নামের পরিবর্তে, ওই নামটা মানে হচ্ছে যে একটা পরীক্ষার্থী নিজের নামটা লিখতে পারবে না, তা বলে একটা নদীর নাম লিখতে পারবে না, এই বিষয়টা এরকম একেবারেই নয় আর কি, নিজের নামটা লেখা যায় না। তাহলে এই পার্টটা আমরা বললাম যে 5 থেকে 7টা শব্দের মধ্যে আমরা হেডলাইনটা লিখলাম। হেডলাইনটাকে লেখার পরে যদি চায় আস্তে একটা আমরা স্টেট আন্ডারলাইন করব, আর এটা যদি পারো করবে, যদি অসুবিধা মানে না করলেও কোনো অসুবিধা নেই, ওটার সাথে মার্কসের কোনো সম্পর্ক নেই। যদি চাও স্টেট লাইন করবে, নইলে করার কোনো দরকার নেই। তাহলে আমাদের শিরোনামের পার্টটা হয়ে গেল। 2 নম্বরে আমরা যেটা বলেছিলাম আমাদের সূচনা অংশ, এই সূচনা অংশটা যখন আমরা লিখবো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সূচনা অংশটা যখন আমরা লিখবো তখন দেখো আমাদের এইটা মার্জিন, এই মার্জিন থেকে একটু দূরে গিয়ে এইখানে আমরা শুরু করছি দুটো ভাষা, একটা হচ্ছে বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, কোনো একটা আমরা লিখবো, তারপরে কমা দিয়ে আমরা তারিখ লিখবো, কমা দিয়ে আমরা স্থান লিখবো, তারপরে একটা কোলন দেব। এইটাকে আমরা এমন ভাবে সাজাবো এই কোলনের পরে এখানে যেন একটা দুটো শব্দ লেখার মতো জায়গাটা থাকে, আর নিচের লাইনটা আমরা এখান থেকে লিখতে শুরু করছি। এইভাবে আমরা সূচনা অংশটা মোটামুটি আমরা 50টা শব্দ ধরে নাও, এখানে 50, ব্যাখ্যা অংশটা 100 আর সমাপ্তিটা 50। আমরা যদি 200 শব্দে একটা প্রতিবেদন লিখতে পারি, এরপরে কোনো কারণে যদি আমরা 10-12 মিনিটে 200 শব্দ লিখতে পারছি না, কোনো অসুবিধা নেই, মানে ম্যাক্সিমাম 200, তার থেকে বড় করার কোনো দরকার নেই। এবার 200 লেখার মতন আমরা টাইম পাচ্ছি না, মানে যদি আমরা মুখস্থ লিখি 10 মিনিটে কিন্তু 200 শব্দ লেখা যাবে। এবার কোনো কারণে ধরো মুখস্থ পাচ্ছি না বা এমন টপিক দিয়েছে কমন নয়, বানিয়ে লিখতে হচ্ছে, টাইম লাগছে, তাহলে আমরা কি করব, এইটা 50-এর বদলে এটাকে আমরা 40 করে দেব, শেষেরটা 40 করে দেব। মানে সূচনা আর সমাপ্তি দুটোর শব্দ সংখ্যাগুলো যেন সেম হয়। আমরা ভেতরে কি লিখেছি আমাদের দেখা দরকার নেই, এই সাজানোটা দেখলে আমরা মার্কস পাবো। ভেতরে যা ইচ্ছা লেখো, শুধুমাত্র সাল তারিখ গুলোকে ব্যবহার করতে পারবো, কিন্তু সংখ্যাগুলো আমাদের বাংলা করতে হবে, এটা মাস্ট। এখানে যদি আমরা সাল তারিখ গুলো ইংরেজি সংখ্যা ব্যবহার করি, মার্কস গুলো আমাদের কমে যাবে। মানে আমরা ইংরেজি সাল তারিখ গুলো ব্যবহার করছি কিন্তু সংখ্যাগুলো বাংলা করব। এই আমাদের প্রতিবেদন লেখার এখন নিজের কিছু টেকনিক্যালি জায়গা আছে, সেইটা আবার শুধু প্রতিবেদনের ক্ষেত্রেই হয়। এই বিষয়গুলো হয় কেন না, যখন দেখবে আমরা প্রতিবেদনে, আমরা যদি খবরের কাগজে ওই ছোট ছোট যে বিজ্ঞাপনগুলো হয়, ছোট ছোট যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় যেগুলোকে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলে, মানে ওই ফুল পেজ জুড়ে যেগুলো, ওইগুলো নয়,
ওদের তো টাকা আলাদা, ফুল পেজ, হাফ পেজ, ওদের হিসাবটা আলাদা। যেগুলোকে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলা হয়, 2 লাইন 4 লাইনের যে ছোট ছোট বিজ্ঞাপনগুলো, ওদের যে টাকার হিসাব করে ওগুলোকে বলা হয় ক্যারেক্টার। এক একটা ক্যারেক্টার অনুযায়ী ওদের টাকার হিসাবটা হয়। এখন আনন্দবাজারে ওদের রেট হচ্ছে 51 টাকা একটা ক্যারেক্টারের জন্য। এই ক্যারেক্টার গুলো কি, ধরো আমরা একটা শব্দ যদি বলি আকাশ, তার মানে এখানে এই ওয়াটা একটা ক্যারেক্টার, এই আকারটা একটা ক্যারেক্টার, এই কটা একটা ক্যারেক্টার, এই আকারটা একটা ক্যারেক্টার, তালবস্যটা একটা ক্যারেক্টার। বাংলাতে এইভাবে, ইংলিশে যেমন সহজ, এক একটা লেটার একটা করে ক্যারেক্টার, বাংলাতে ওই রকম নয়, বাংলাতে আকার একার সবগুলোই ক্যারেক্টার। তাহলে এই শব্দটা লেখার জন্য এইটা 51 টাকা, এইটা 51 টাকা, এইটাতে 51 টাকা, এরকম করে টাকার হিসাবটা হবে। এবার এখানে যখন লিখছি, আমরা ধরো বলছি যে আমরা যখন লিখি এরকম 10ই আগস্ট, এটা আমাদের লিখতে, এটা অ্যাকচুয়ালি আমাদের লেখার ব্যাকরণ সম্মত পদ্ধতি। খবরের কাগজে কি করে, এই হর্ষটা লেখে না, শুধু ওখানে 10 আগস্ট লেখা হয়। কেন লেখা হয় না, এইটা যদি আমরা না লিখি, আমাদের দেখো একটা ক্যারেক্টারের সংখ্যা কমে গেল। এইটা লিখলো, এটাকে পড়লেও মানুষ যেটা বুঝবে, আর এটা সহ লিখলো সেটাই বুঝতে পারবে। তাহলে শুধু শুধু ক্যারেক্টারের সংখ্যাটা বাড়ানো হয় কেন? এই কারণে এরকম কিছু টেকনিক্যালি জায়গায় অ্যাপ্লাই করা হয়। এগুলো আবার শুধুমাত্র প্রতিবেদনের জন্য, ক্যারেক্টার সংখ্যা কমানোর জন্য। এই টেকনিক্যালি ব্যবহারগুলো খাতার মধ্যে একটা দেখলেই টিচাররা বুঝতে পারবে যে এরা জেনে প্রতিবেদন লিখছে। আমরা যখন কোনো শর্ট ফর্ম লিখি তখন তো ডট দিয়ে দিয়ে লিখি। তো আমরা বলছি এই যে MA BEd, আমরা ডট ডট দিয়ে লিখি, এখানে ডট দেওয়া হয় না, কারণ একটা ডট মানে একটা ক্যারেক্টার। সেই কারণে ডটটা না দিয়ে একসাথে লেখা হয়, ক্যারেক্টারের সংখ্যাটা কমে গেল। তাহলে আমরা ব্যাকরণ সম্মত পদ্ধতি কিন্তু ডট দিয়ে লেখাটা। খবরের কাগজে লেখার সময় আমরা কিন্তু ওটা আবার ডট না দিয়ে লিখবো, ওইটা আবার আমাদের প্রতিবেদনের টেকনিক। তো এরকম লেখার মধ্যে অনেক কিছু টেকনিক্যালি জায়গা আছে, সেইগুলোকে আমরা অ্যাপ্লাই করলে মার্কস এমনি পাবো আমরা। তো এইটা ইংরেজি শব্দ তারিখ, এইটা তার একটা পয়েন্ট। অবশ্যই ইংরেজি শব্দ যদি ব্যবহার করি আমরা সেটাকে বাংলা বানানে লিখবো, আর সাল তারিখগুলো ইংরেজি ব্যবহার করব, কিন্তু সংখ্যাগুলো আমরা বাংলা সংখ্যা লিখবো। পরের পয়েন্টটা লেখো, প্রতিবেদনে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে। প্রতিবেদনে ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে। ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে, এটা মাস্ট। আমরা যে বিষয়ের উপরে প্রতিবেদন লিখব তার অন্তত একটা ব্যক্তির বক্তব্য অবশ্যই ব্যবহার করব। মানে এই এক একটা পার্টে আমাদের এক একটা ধাপ ধাপ করে মার্কসগুলো বেড়ে যাবে। ব্যক্তির বক্তব্য মানে হচ্ছে যে ঘটনার উপরে লিখব, সেই ঘটনার উপরে জড়িয়ে আছেন এমন কোনো ব্যক্তির একটা অন্তত বক্তব্য আমরা ব্যবহার করব। এবার বক্তব্য কিভাবে ব্যবহার করব আমি যখন একটা লেখাবো তখন দেখিয়ে দেব। এই ব্যক্তির নামগুলো যদি খুব পপুলার নাম হয় তাহলে নামটা সত্যি সত্যি লিখতে হবে, আর যদি পপুলার নাম না হয় তাহলে নামটাও বানাতে পারবো। আর যে ডায়লগটা লিখবো সেটা সবার ক্ষেত্রে আমরা বানিয়ে লিখতে পারবো, কারণ পরীক্ষা হলে বসে আমরা আর কার ডায়লগ পাবো। ধরো আমরা কোনো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা উচ্চ পদে আছে এমন কোনো ব্যক্তির কোনো ডায়লগ ব্যবহার করছি, ওই নামগুলো তো বানানো যাবে না, ওই নামগুলো সত্যি সত্যি দিতে হবে, কিন্তু ডায়লগটা বানাতে পারবো। যে ডায়লগটা বানাবো আমরা সেটা যার মুখে দেব তার সাথে যেন মানানসই হয়, এটা আমরা খেয়াল করব। ধরো আমাদের একটা বাস অ্যাক্সিডেন্টের উপর লিখছি, সেখানে একটা প্রত্যক্ষদর্শীর একটা মন্তব্য দিলাম। প্রত্যক্ষদর্শীর তো এরকম কোনো নাম নেই, যে কোনো একটা নাম বানিয়ে দিতে পারি, তার ডায়লগ যে কোনো একটা আমরা কোটেশনের মধ্যে বানিয়ে দিতে পারি। এবারে প্রত্যক্ষদর্শী ডায়লগটা কেমন হতে পারে, সেটা তো রাজনীতির দাদাদের মতো হবে না। সে সাধারণ একটা মানুষ, চোখের সামনে দেখেই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তার বলার ভঙ্গিটা সেটা হবে। তো যার মুখে ডায়লগটা দেব তার সাথে যেন সেটা মানানসই হয়, এটা আমাদের খেয়াল করতে হবে। পরের পয়েন্টটা লেখো, প্রতিবেদনের সংবাদ
পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। প্রতিবেদনের সংবাদ পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। প্রতিবেদনের সংবাদ পাঠকের হৃদয়গ্রাহী হয়ে উঠবে। তার মানে সেটা যেন পড়তে মানুষের ভালো লাগে, এই জায়গাটাকে বোঝানো হচ্ছে। পরের পয়েন্টটা লেখো, সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। সাধারণ প্রতিবেদনে নিজস্ব মতামত প্রকাশ করা যাবে না। এখানে নিজস্ব মতগুলো থাকে না, যে ঘটনা ঘটে তার উপরে প্রতিবেদনটা লেখা হয়। পরের পয়েন্টে লেখো, সাধারণ প্রতিবেদন চলিত ভাষায় লিখতে হবে। সাধারণ প্রতিবেদন চলিত ভাষায় লিখতে হবে। অবশ্যই এর লেখার ভাষাটা সবসময় চলিত হবে, চলিত ভাষায় লিখতে হবে। তারপরটা লেখো, প্রতিবেদনে বিস্তৃত ব্যাখ্যা থাকবে। প্রতিবেদনে বিস্তৃত ব্যাখ্যা থাকবে। এই বিস্তৃত ব্যাখ্যা, এটার মানে দেখো, ক্লার্কশিপে তো আমাদের খুব কম টাইমের মধ্যে লিখতে হবে, সময়টা কম, আমাদের তথ্য কম থাকবে, তবুও আমরা ভেতরের ব্যাখ্যাটাকে ছোট করে যে ঘটনার উপরে লিখবো, ধরো আমরা অ্যাক্সিডেন্টের উপর লিখছি, এবার কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো সেটা লিখতে গিয়েই আমাদের 10 মিনিট টাইম পেরিয়ে গেল। তারপরে তাদেরকে আর হসপিটালে ভর্তি করার মতো আমাদের হাতে আর সময় নেই, ওখানেই খাতাটা রেখে চলে এলাম, এরকম যেন না হয়। আমি তো জানি আমি অ্যাক্সিডেন্ট ঘটাবো, 2-4টে লোক মারবো, তাদেরকে হাসপাতালে ভর্তি করব, আমার তো ছকটা তো তৈরি করাই আছে। তাহলে ছক যখন তৈরি করা আছে, আমি এক লাইনে ঘটনাটা ঘটালাম, দ্বিতীয় লাইনে তাদের হাসপাতালে ভর্তি করলাম, তৃতীয় লাইনে বাড়ির লোককে খবর দিলাম। তার মানে পুরোটা যেন আমরা কভার করতে পারি, আমরা ব্যাখ্যাটাকে ছোট করে দেব। এই পার্টটা কেমন না, পরিবেশ দূষণের উপরে ধরো আমরা একটা 10 লাইনের প্রতিবেদন লিখছি, তাহলে পরিবেশ দূষণ তো অনেক বড় বিষয়, অনেক তথ্য আমরা জানি। তখন আমরা কি করব, একটা বাক্যে জল দূষণ দেখালাম, একটা বাক্যে মাটি দূষণ দেখালাম, একটা বাক্যে বায়ু দূষণ দেখালাম, তাহলে সব দূষণগুলো আমাদের লেখার মধ্যে চলে আসছে। আরো বড় করে লেখার সুযোগ আছে, তখন বায়ু দূষণটা ব্যাখ্যা একটু করলাম, জল দূষণটা একটু ব্যাখ্যা করলাম। যখন আমাদের লেখার বেশি সুযোগ থাকবে না, তখন আমরা ব্যাখ্যাগুলোকে ছোট করে দেব। এরপরে ধরো এমন কোনো জায়গায় কিছু লিখতে হচ্ছে যে সমস্ত বায়ু মানে দূষণটার উপরে, সমস্ত পরিবেশ দূষণটার উপরে হয়তো আমরা একটা দুটো বাক্য লেখার সুযোগ পাচ্ছি, তখন আমরা কি করব, ওই একটা বা দুটো বাক্যে এই সমস্ত দূষণগুলো একসাথে আমরা নিয়ে চলে আসবো, তাহলে আমাদের জায়গাটা কভার হয়ে যাবে। যে বর্তমানে আমাদের পরিবেশের উপাদানগুলির মধ্যে জল, বায়ু, মাটি যা কিছু আছে কমাদিতে দিয়ে দাও, সবই দূষিত হয়ে যাচ্ছে। দেখো আমাদের সব দূষণগুলো একটা বাক্যে চলে এলো। এবারে এই দূষণের উপর আমরা 4টে বাক্য লিখবো, জলের উপর একটা বাক্য করো, মাটির উপর একটা বাক্য করো, 4টে বাক্য হয়ে গেল। এবার মনে হচ্ছে যে এর উপরে আমরা 10টা বাক্য লিখবো, তখন জলের উপরে 3টে বাক্য করো, মাটির উপরে 2টো বাক্য করো, আমাদের লেখাটা বেড়ে যাবে। আমরা ছোট লিখছি বলে কমপ্লিট করতে পারবো না এটা নয়, আমাদের লেখার ব্যাখ্যাগুলোকে ছোট করে দেব, কিন্তু যে ঘটনার উপরে লিখবো সেই পুরো ঘটনাটাকে আমরা কভার করব। তাতে 10 মিনিট লিখি আর 8 মিনিট লিখি, তার সাথে কোনো সম্পর্ক নেই। পরের পয়েন্টে লেখো, প্রতিবেদনে তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। প্রতিবেদনে তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। তথ্যনিষ্ঠ কোনো কল্পনার আশ্রয় থাকবে না। এই তথ্যনিষ্ঠ কল্পনা মানে হচ্ছে যে সাংবাদিকরা যেটা ঘটে সেটাকে আকর্ষণীয় করার জন্য তার সাথে নিজেদের মতো করে কিছু জিনিস যোগ করে দেয়। আমরা যদি উৎপল দত্তের একটা নাটক আছে, নাটকটার নাম হচ্ছে নীলকণ্ঠ, বাগবাজার অঞ্চলের, কলকাতার যে বাগবাজার আছে সেই বাগবাজার অঞ্চলের একটা বাস্তব ঘটনার উপরে লেখা।
তো ওই অঞ্চলেতে ওই ম্যানহোল পরিষ্কার করার জন্য একজন বয়স্ক মানুষ, তার সাথে একটি ওই 15-16 বছরের বাচ্চা ছেলে সে ছিল। এবার ওই বাচ্চা ছেলেটা ম্যানহোলের নিচে নেমেছে আর ওখানে গ্যাসে অজ্ঞান হয়ে গেছে। তো উপরে ভদ্রলোক তখন লোকজনকে ডাকাডাকি করছে ওকে কিভাবে তোলা যায়। তো প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, বাচ্চাটা তখনও ভেতরে আছে, তাকে কিভাবে তোলা যাবে তার কোনো চেষ্টা নেই। এদের মধ্যে নানা সব আলাপ আলোচনা শুরু হয়ে গেছে। এবার কলকাতাতে যেগুলো হয় কি, সাংবাদিকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকেন ওখানে, মানে এখানে যেমন কোনো ঘটনা ঘটলে সাংবাদিককে অনেক দূর থেকে আসতে হয়, ওখানে সবসময় সাংবাদিকরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা খুব তাড়াতাড়ি একসাথে জড়ো হয়ে যায়। এবারে ঘটনার খবর পেয়ে প্রথমে যারা ছোটখাটো পত্রিকা আর কি, তো যেহেতু বাস্তব ঘটনা উনি নামগুলোকে ব্যবহার করেন, উনি ওই লিগলিকে সাংবাদিক, রাজভারী সাংবাদিক, এইভাবে নামগুলোকে প্রতীকের মাধ্যমে ব্যবহার করেছিলেন। রাজভারী মানে হচ্ছে আনন্দবাজার, লিগলিকে মানে হচ্ছে বর্তমান, মানে এরকম ইঙ্গিত দিয়ে কয়েকটা পত্রিকাকে উনি বোঝাতে চাইছিলেন আর কি, যেহেতু বাস্তব ঘটনা। তো প্রথমে ছোটখাটো সাংবাদিকরা গেছে, গিয়ে তারা সব খবরটাকে কভার করেছে, তারপরে আনন্দবাজার যাচ্ছে আর কি। আনন্দবাজার যখন যাচ্ছে তাকে দেখি, আরে দাদা আপনি স্বয়ং, মানে ওরা আবার দাদার সাথে ভালো রকম ভাবে ভাব রাখে, পরবর্তী সময়ে সুযোগ করে যাতে আনন্দবাজারে ঢুকতে পারি। তো সেই জন্য দাদাকে বেশি খাতির করছে আর কি, যে দাদা আরে আপনি স্বয়ং এসছেন। তখন দাদা গিয়ে বলছে যে তোমরা খবরটা কভার করলে কিভাবে। ওরা বললো যে দাদা আমরা এইভাবে কভার করেছি, মানে ওকে কিছু ডায়লগ শিখিয়ে দিয়েছে আর কি লোকটাকে, যে তুমি বলো যে ও কিভাবে পড়লো, পড়ে কি বলছিল, মানে ও যখন পড়েছে তারপরে সত্যি সত্যি কিছু বলেনি, ওখানে গিয়েই সে অজ্ঞান হয়ে গেছে, কিছু বলার সুযোগ ছিল না। এর মুখে ওরা ডায়লগ গুলোকে ঢুকাচ্ছে, বলছে যে তুমি বলো এই এই ঘটেছে, সেগুলো আমরা লিখবো। তো ও সেগুলো বলছে, ওরা সেগুলোকে কপি করেছে। তখন এবার এ বলছে যে না না, এ ঠিক খবরটা জমছে না। তখন ওকে জিজ্ঞাসা করছে যে দাদা আপনি কি ভাবছেন। তখন দাদা বলছে যে আমার কাছে চীনাকড়ি খনি দুর্ঘটনা, মানে আসানসোল দুর্গাপুর, ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, যে একটা বাচ্চা মারা গেছে, তার মা কান্নাকাটি করছে, সেই ছবিটা আমি সুপার ইম্পোজ করে দেবো এটার উপরে। তাহলে বাচ্চাটা হচ্ছে বাগবাজারের, তার মা হয়ে গেল আসানসোলে, কেউ কাউকে চেনে না। যে বাচ্চাটা গর্তের ভেতরে তখনও পড়ে আছে, বেঁচে আছে না মারা গেছে জানা যায়নি, তার ছবি বেরিয়ে গেল, ওই ছবিটা কিন্তু সেই আসানসোলের ছেলেটার ছবি। আর যে মা কাঁদছে বলে দেখাচ্ছিল, মায়েরও আসানসোলে বাড়ি, সে মা বাগবাজারে কিছু চেনে না। আনন্দবাজারে পরের দিন খবরটা বেরিয়েছিল যে বাগবাজারের ওই ম্যানহোলেতে বাচ্চাটা মারা গেছে, তার মা কাঁদছে, কিন্তু ওই মা বাচ্চা একটাও বাগবাজারে ছিল না। সেই জন্য উনি খুব মানে প্যাথেটিক আর কি, যে যখন নাটকটা শেষ করছেন তখন যে বাচ্চাটা কি হলো, যেহেতু আনন্দবাজার খবরটা দেয়নি যে সত্যি সত্যি বাচ্চাটা কি আর জীবিত ছিল না মারা গিয়েছিল, কোনো খবর পেপারে দেয়নি, সেজন্য নাটকটাও ওখানেই শেষ করে দিয়েছিলেন, যে মানুষের নির্মমতা কোন জায়গায় পৌঁছাতে পারে। এইগুলোকে বলা হচ্ছে আমাদের এই তথ্যনিষ্ঠ কল্পনা। একটা ঘটনা ঘটে, তার সাথে এইভাবে এগুলোকে যোগ করে দেওয়া হয়। পরের পয়েন্টে লেখো, আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড কাঠামো প্রচলিত আছে। আধুনিক সংবাদপত্রে উল্টো পিরামিড কাঠামো প্রচলিত আছে। এই উল্টো পিরামিড স্ট্রাকচার যেটা আমরা বলি, এটার মানে কি না, আমাদের দেখবে একটা পিরামিডের নিচের দিকটা শক্তপোক্ত হয়, পরপর উপরের দিকটা হালকা হয়ে যায়। এটা উল্টে দিলে কি হবে, উপরের দিকটা শক্তপোক্ত, নিচের দিকটা হালকা হয়ে যাবে। ওই ফরম্যাটটা প্রতিবেদনে ব্যবহার করা হয়। এটার মানে কি না, এটার মানে হচ্ছে যে ঘটনাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো উপরের দিকে থাকে, পরপর কম গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিচের দিকে চলে আসে। খুব ভালো করে যদি খবরের কাগজ পড়ো তাহলে বুঝতে পারবে যে একটা অ্যাক্সিডেন্টের উপর যদি প্রতিবেদন লেখা হয়
প্রথমেই দেওয়া থাকে, কোথায় ঘটেছে, কতজন মারা গেছে, তাদের কোথায় ভর্তি করানো হয়েছে, এগুলো প্রথমের দিকে থাকে। তারপর পরপর নিচের দিক থেকে বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল, কিভাবে ঘটলো, হ্যাঁ, ওইগুলো পরপর প্রত্যক্ষদর্শীরা কি বলছে ওগুলো দেখবে পরপর নিচের দিকে চলে আসে। তাহলে যেগুলো গুরুত্বপূর্ণ খবর সেগুলো উপরের দিকে প্রথমে থাকে, কম গুরুত্বপূর্ণ খবরগুলো পরপর নিচের দিকে চলে আসে। এই স্ট্রাকচারটাকে বলা হয় উল্টো পিরামিড স্ট্রাকচার। এখন এই ফরম্যাটে প্রতিবেদন লেখা হয়। পরের পয়েন্টটা লেখো, সাধারণ প্রতিবেদনে তথ্যসূত্র দিতে হবে। সাধারণ প্রতিবেদনে তথ্যসূত্র দিতে হবে। এই তথ্যসূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের পরীক্ষাতে মার্কস তুলতে খুব সাহায্য করে, কারণ সাধারণ ছেলেমেয়েরা এই জিনিসগুলো কখনো পরীক্ষার খাতায় লেখে না। এইগুলোই আমাদের সুযোগ, মার্কস তোলার জায়গা। এই তথ্যসূত্র মানে কি না, একজন সাংবাদিক যখন খবরগুলো কালেকশন করেন, ধরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, এখানে তো কোনো সাংবাদিক নেই, ওরা তো আসবে এখন 1 ঘন্টা 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে এসে তারা খবরটা কভার করবে কি করে না, ওদের কাজ হবে স্পটে আসার পরে পাশাপাশি যে দোকানদারগুলো আছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে, দাদা কি হয়েছিল এখানে, দাদা কি হয়েছিল। ওই দাদা যেটি বললো তারা সেটি শুনে নিল। তারপরে ওখান থেকে তারা এবার হাসপাতালে চলে যাবে, হাসপাতালে গিয়ে সুপারের সাথে কথা বলবে, তারপরে থানায় চলে গেল, পুলিশের সাথে কথা বলবে। এই যে বিভিন্ন সূত্রে তথ্যগুলো কালেকশন করলো, লিখবার সময় এই সূত্রগুলো উল্লেখ করে দেয় যে ওখানে কতজন মারা গেছে। সেই ভদ্রলোক তো গুনে দেখতে আসেনি, কারণ সে যখন এসেছে ডেড বডি নিয়ে চলে গেছে, সে কাউকেই দেখতে পায়নি কজন মারা গেছে। সে লিখবে কি করে না, হাসপাতাল সূত্রে খবর পাবে, নাহলে থানার সূত্রে খবর পাবে। ওইটা দেখবে তখন লেখা থাকে পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় এতজন মারা গেছে, হ্যাঁ এতজন আহত হয়েছে, এতজন নিহত হয়েছে, তার আগে দেখবে লিখে দেয় পুলিশ সূত্রে জানা গেছে। তো এই যে তথ্য সূত্রগুলো, কোন সূত্রে আমরা তথ্যটা পেয়েছি সেটা উল্লেখ করে দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ, মার্কস তুলতে ভীষণ সাহায্য করে এই পার্টটা। আরেকটা পয়েন্ট করো, প্রতিবেদনের কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। প্রতিবেদনের কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। কাঠামোতে স্পষ্টত 4টি ভাগ থাকবে। 1 নম্বর হচ্ছে শিরোনাম। শিরোনাম। 2 নম্বর হচ্ছে প্রতিবেদনের সূচনা। শিরোনাম, প্রতিবেদনের সূচনা। 3 নম্বর লেখো প্রতিবেদনের ব্যাখ্যা। আর একটা করো প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। প্রতিবেদনের ব্যবস্থাপনা বা সমাপ্তি। এই 4টে পার্টে আমরা প্রতিবেদনটা লিখব। আমাদের লেখার মধ্যে এই 4টে পার্ট অবশ্যই থাকবে। আচ্ছা, এরপরে চলো আমি একটা স্ট্রাকচার কেমন হবে একটু বলে দিই, বলে দেওয়ার পরে এবার একটা আমরা লিখিয়ে দেব। আচ্ছা, তার সাথে আমরা কয়েকটা তথ্য একটু লিখে নাও, যে আমরা যখন পরীক্ষাতে লিখব এই যেগুলো আমরা বললাম, এরই একটা ছোট্ট করে লিখে রাখো, এই কয়েকটা তথ্য আমরা অবশ্যই পরীক্ষার খাতাতে অ্যাপ্লাই করবই করব। ওটাকে হেডিংটা করো সাধারণ প্রতিবেদনের আবশ্যিক তথ্য। মানে পরীক্ষার খাতাতে আমরা এই তথ্যগুলো অবশ্যই অ্যাপ্লাই করব। আবশ্যিক তথ্য বলে 1-2 করে লিখে নাও। 1 নম্বরে লেখো প্রতিবেদনের 4টি ভাগ। এটা অবশ্যই করব। প্রতিবেদনের 4টি ভাগ: 1 শিরোনাম, 2 সূচনা, 3 ব্যাখ্যা, 4 ব্যবস্থাপনা।
প্রতিবেদনের 4টি ভাগ: শিরোনাম, সূচনা, ব্যাখ্যা, ব্যবস্থাপনা। এই ফরম্যাটটাকে আমরা ফলো করব। 2 নম্বর লেখো আকর্ষণীয় শিরোনাম। 2 নম্বরে করো আকর্ষণীয় একটি শিরোনাম। আমরা অবশ্যই একটা হেডলাইন করছি। 3 নম্বরে লেখো বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে স্থান ও তারিখ। এগুলো কিভাবে ব্যবহার করব আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি। বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, স্থান, তারিখ, এই বিষয়গুলো যেগুলো প্রয়োজন হবে সেগুলো অবশ্যই ব্যবহার করব। পরে পয়েন্টটা লেখো সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। সূচনা অংশে মূল বক্তব্য থাকবে। তারপর লেখো ব্যাখ্যা অংশে প্রসঙ্গত উল্লেখ্য লিখে। ব্যাখ্যা অংশে প্রসঙ্গত উল্লেখ্য, ওটা কোটেশনে রাখো। প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করতে হবে। এটা আমি পরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট লিখে নাও। লেখো ব্যাখ্যা অংশের সূচনায় প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য লিখে পূর্ববর্তী ঘটনা উল্লেখ করে দেব। এই একটা পয়েন্টের জন্য আমাদের মার্কসগুলো আলাদা আলাদা ভাবে বেড়ে যাবে। পরেরটা লেখো বাক্যে ক্রিয়া আগে কর্তা পরে থাকবে। বাক্যে ক্রিয়া আগে কর্তা পরে থাকবে। এই পার্টটা কেমন দেখো। প্রতিবেদনে আমরা কিছু বাক্য লিখব, আস্তে, যে বাক্যগুলোকে আমরা একটু উল্টে উল্টে লিখব। যে আমরা কি বলি, তিনি মারা গেলেন, খবরের কাগজে দেখবে লেখা থাকে মারা গেলেন তিনি, রাজ্য সরকার একথা ঘোষণা করেছে, ওখানে দেখবে উল্টে লেখা থাকে একথা ঘোষণা করেছে রাজ্য সরকার। কিছু বাক্য আমরা ক্রিয়াটা আগে দিয়ে সাবজেক্টটা পরে দেব। এগুলো দুটো একটা ব্যবহার করলেই যারা খাতা দেখবেন তারা স্পষ্ট বুঝতে পারবেন। পরে পয়েন্টটা করো ইংরেজি শব্দ ও সংখ্যার বাংলা হরফ। এটা মাস্ট। ইংরেজি শব্দ ও সংখ্যার বাংলা হরফ। তারপরটা লেখো তথ্য সূত্র দিতে হবে। এই তথ্য সূত্রগুলো আমাদের মার্কস তুলতে সাহায্য করে। তথ্য সূত্র দিতে হবে। তথ্য সূত্র মানে ব্র্যাকেটে কয়েকটা লিখে রাখো, সূত্রের খবর, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সমীক্ষায় জানা গেছে, নবান্ন সূত্রে জানা গেছে, পুলিশ সূত্রে জানা গেছে। এই ধরনের যে লেখাগুলো লেখা হয় এগুলো অ্যাকচুয়ালি তথ্য সূত্র। তারপরে পয়েন্ট লেখো ব্যক্তির বক্তব্য। আমরা অন্তত একটা ব্যক্তির বক্তব্য ব্যবহার করবই করব। ব্যক্তির বক্তব্য। আর একটা পয়েন্ট করো প্রতিবেদনের শেষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রতিবেদনের শেষে ইতিবাচক একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে। প্রতিবেদনের শেষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এই 10টা পয়েন্ট লেখার মধ্যে আমরা কি লিখছি দেখা দরকার নেই। এটা তো বাংলা, এমন তো নয় যে ইংলিশ লিখতে গেলে আমাদের বাক্যের গঠন উল্টোপাল্টা হয়ে যাবে, তাই তো? বাংলা বাক্যের গঠন তো আমাদের উল্টোপাল্টা হবে না, যা ইচ্ছা বানাতেই পারি আমরা। যা ইচ্ছা বানিয়ে লিখবো, কোনো অসুবিধে নেই। যেটা বানাবো তার উপরে এই ছকটা অ্যাপ্লাই করে দেবো। এই কয়েকটা জিনিস যদি মেনটেন করতে পারি মার্কস আমরা এমনিতেই পাবো। কি লিখলাম, তথ্য জানি কি জানি না, কিছু দেখার দরকার নেই। আর ওখানে এত ছোট লিখতে হয় যার মধ্যে বিরাট তথ্য দেওয়ার প্রয়োজন হয় না, শুধু টেকনিক্যালি অ্যাপ্লাইগুলো থাকলেই হলো। আচ্ছা, এরপরে চলো আমাদের যে পরীক্ষার জন্য যে স্ট্রাকচারটা আমরা করব ছোট্ট করে একটু বলে দিই, তারপরে একটা লেখাবো। দেখো, পরীক্ষাতে যেটা আমরা বলছিলাম যে ধরো এটা হচ্ছে আমাদের ফুল একটা পেজ,
এটা মানে সেই ঘরের মধ্যে ঘর, এটা আমাদের একটা ফুল পেজ। আমরা প্রতিবেদন যখন লিখবো তখন কোনো হাফ পেজ থেকে শুরু করব না, খাতা তো সরকার দেবে, তাই তো? সুতরাং আমাদের অত কৃপণতা করার কোনো দরকার নেই, আমরা ফুল পেজ থেকে প্রতিবেদন লেখা শুরু করব। এবার আমরা বাঁদিকে একটা মার্জিন করে নিলাম, ওপরে একটা মার্জিন করে নিলাম, এটা আমরা লাইন টেনেও করতে পারি বা ভাঁজ করেও করতে পারি, কোনো অসুবিধা নেই, এই দুটো মার্জিন আমাদের মাস্ট। এরপরে আমরা কি বললাম যে আমরা প্রতিবেদনের মধ্যে 4টে পার্ট আনবো। 1 নম্বর পার্টটা কি ছিল? শিরোনাম, যেটা আমরা হেডলাইন বলছি। আমরা এই উপরের একদম এই মাঝামাঝি জায়গায়, একদম মাঝামাঝি জায়গায় 5 থেকে 7টা শব্দের মধ্যে আমরা একটা হেডলাইন তৈরি করব। এখানে 5 থেকে 7টা শব্দ, ম্যাক্সিমাম 7টা শব্দ, তার বেশি না। হেডলাইনটা যখন আমরা লিখব, এই হেডলাইন মানে হচ্ছে হেডলাইনটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে হেডলাইনটা পড়লে খবরটা সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে যায়। একটা পেপার তার লেখার মানটা কতটা উন্নত, যে বিষয়গুলোর উপরে ক্যালকুলেশন করা হয়, তার একটা হচ্ছে হেডলাইন। এই হেডলাইনগুলো যারা তৈরি করেন তাদের বেতন সব থেকে বেশি। মানে একটা পেপারের সব থেকে টপ লেভেলে যে ভদ্রলোক থাকেন, এই হেডলাইনগুলো তিনি তৈরি করেন। সেই জন্য কিছু কিছু হেডলাইন দেখবে খুব মারাত্মক লেভেলের তৈরি হয়। যেমন অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন, তখন একটা হেডলাইন দিয়েছিল আনন্দবাজার, মর্ত্যের সেরা সম্মান অমর্ত্যের। অমর্ত্য নামটা রবীন্দ্রনাথের দেওয়া, রবীন্দ্রনাথের পরের বাঙালি যিনি নোবেল পেলেন, সেইটাকে মনে করে ওটা দেওয়া হয়েছিল, মর্ত্যের সেরা সম্মান অমর্ত্যের। খুব অসাধারণ হেডিং। তো আমরা আমাদের যতটা পারা যায় হেডিংটাকে একটু আকর্ষণীয় করে লিখছি। হেডিংটা আবার বাক্যের মতো কমপ্লিট বাক্য হয় না, হেডিং এ কোনো ক্রিয়াপদ থাকে না। যে আমরা রাম ভাত খাই, এরকমটা সম্পূর্ণ বাক্য দিয়ে হেডিং করলাম, এরকম হয় না। হেডিংটা একটু ইঙ্গিতপূর্ণ হয়, হেডিংটা বাক্যের মতো ক্রিয়াপদ দিয়ে হয় না। এবার এই যে হেডিংটা যখন আমরা লিখব, আমরা অনেক সময় কি করি, হেডিংটা একটু আমাদের নর্মাল হাতে লেখা থেকে বড় করে লিখি। এটা বড় করার কোনো দরকার নেই, এমনি শখের জন্য একটু বড় করতেই পারো, কিন্তু ওটা কোনো প্রয়োজন নেই যে বড় করলে আমাদের একটু বেশি নাম্বার পাবো, এরকম কোনো বিষয় না। হ্যাঁ, ওটা যারা টাইপ করবে তারা ছোট বড় তারা করবে, ওটা আমাদের হাতে লেখার পার্ট নয়। হাতে লেখাতে যারা হেডিং তৈরি করে তারা নর্মাল হাতে লেখাতেই লিখে, যারা টাইপ করে ওরা ওদের মতো করে সাইজ করে, তাহলে ওইটা আমরা নর্মাল হাতে লেখাতেই লিখতে পারি। এবার অনেক সময় কি হয় যে এইটা অনেকে আলাদা কালিতে লেখে, আমরা কালো কালিতে লিখছি তো হেডিংটাকে একটা নীল কালি দিয়ে দিলাম, এর কোনো দরকার নেই। যে কালিতে লিখবে সেই কালিতে হেডিং তৈরি করবে, তাতে কোনো অসুবিধা নেই। হেডিংটা লেখার পরে বলো না, ধরো লেখাগুলো বোঝা যায়, ধরো একটা তুমি লিখতে লিখতে কালি শেষ, কালো কালি লিখছিলে শেষ হয়ে গেলে আবার নীল কালি শুরু করেছো, ওটা আলাদা পার্ট, দেখে বোঝা যায় যে একটা কালি শেষ হয়ে গেছে, হয়তো আবার পরে কালি শুরু করেছে। আর এটাকে ইন্ডিকেট করা, যে আমি নিচেটা লিখলাম পুরো কালো কালিতে, উপরে ওইটা একটা বেশ নীল কালি দিয়ে আলাদা করে আমি হেডলাইন করছি, কোনো দরকার নেই। আমার ওই মর্ত্যের সেরা সম্মান অমর্ত্যের এই হেডলাইনের মানটা এত গুণগত মান, এত গভীর, ওটা ছোট লিখেছে না বড় লিখেছে তার কিচ্ছু ম্যাটার করে না, ওই বাক্যটাই যথেষ্ট। এক একটা বাক্য থাকে, যে বাক্যগুলো বিভিন্ন মিডিয়া আমাদের কাছ থেকে অনেক টাকা দিয়ে কেনে, তার মধ্যে তোমাদের ভীষণ ভীষণ পরিচিত একটা, সেটা দাম ছিল 25,000 টাকা। একটা বাক্য, জীবন মানে জীবন, ওই বাক্যটা লেখার জন্য 25,000 টাকা পেয়েছিল। আর তারপরে যেটা দিয়েছিল ওইটা ওই শ্রীজাতের লেখা, ওই নতুন ছন্দে বাঁধবো জীবন, ওটা শ্রীজাতের লেখা। শ্রীজাত তো আরো হাই ফাই, ও বোধ হয় 1,050,000 টাকা মনে হয় পেয়েছে ওই একটা বাক্যের জন্য। তো এই এক একটা বাক্যের গুরুত্ব অনেক বেশি। তো এটা লেখার সময় মানে কেমন ভাবে লেখা হয়েছে সেটা বড় কথা নয়, এটার গভীরতা, অ্যাকচুয়ালি গভীরতার উপর এটা ডিপেন্ড করে।
তো যখন গভীরতা আসবে তখন ওই এক একটা বাক্যেরই অনেক অনেক মূল্য হবে আর কি। তাই তো? হ্যাঁ। তো আমরা এটা যখন লিখছি তাহলে লেখার পরে নর্মাল হাতে লেখাতেই লিখবে, নর্মাল কালিতে লিখবে। এবারে এখানে আমরা ক্রিয়াপদ দিয়ে বাক্যের মতো করে কোনো হেডলাইন তৈরি করব না। হেডলাইনটা তৈরি করে লেখার পরেতে যদি আমরা চাই একটা স্টেট আন্ডারলাইন করতে পারি, এখানে কোন রকম নকশা করবে না। মানে খাতা দেখে খাতা যখন আমাদের দেখতে দেওয়া হয় তখন খাতার না উপরের যে পেজটা যেখানে দেখবে নাম লেখা, রোল নাম্বার লেখা থাকে, আর এখানে সেই মার্কস গুলো দেওয়ার জন্য এরকম ছক কাটা থাকে, দেখবে এরকম ছক কাটা থাকে যে কোন নাম্বারে কোশ্চেনের দাগ নম্বর গুলো দেওয়া থাকে, যে একটা ছক কাটা থাকে মার্কস গুলো তোলার জন্য। তো যখন খাতা দেখতে দেওয়া হয় ওই পেজটাকে পুরো খুলে নেয়, উপরে পেজটা টিচারদের কাছে যায় না, ওই পেজটাকে পুরো খুলে নিয়ে ভেতরের এই ম্যাটারটা টিচারদেরকে দেখতে দেওয়া হয়। কারণ টিচাররা যখন খাতা দেখেন তখন কার খাতা কি নাম কিচ্ছু বোঝা যায় না। সেই মিশনে গেলে যেমন জুতো রাখলে একটা টোকেন দিয়ে দেয়, ঠিক সেই রকম এখানে একটা কোড দেওয়া থাকে। হ্যাঁ, এখানে এটা কোডটা দিয়ে এটা খুলে নিল, সেই কোডটা এখানে লেখা থাকে ভেতরের পেজে। ওই খাতাটা দেখে ব্যাক করে এলে ওই কোডে মিলিয়ে খাতার সাথে খাতাকে অ্যাডজাস্ট করে দেয়। তো টিচাররা যখন খাতা দেখেন তারা কোনো কিছু বুঝতে পারে না, আর খাতা কিছু বোঝা যায় না। কিন্তু এই নকশাগুলো দেখলে বোঝা যায় যে এগুলো মেয়েদের খাতা। ওরা তো এরকম খাতাতে আমাদের বোঝানোর কোনো দরকার নেই। সরকার যদি চায় যে টিচাররা খাতা দেখার সময় যাতে বুঝতে না পারে এগুলো কার খাতা, হ্যাঁ, আমাদের বুঝতে দেওয়ার কোনো দরকার নেই। সেই কারণে দেখবে এই প্রতিবেদনে চিঠি লেখার কোশ্চেনটা নিচে লেখা থাকে যে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। দেখেছো কোশ্চেন দেখবে লেখা থাকে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এখন এই যে আগে যে কোশ্চেন গুলো থাকতো সেই কোশ্চেনে বাক্যটা পুরোটা লেখা থাকতো যে নিজের নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এখন আর নিজের শব্দটা টাইপ করে না, ওটা বাদ দিয়ে দেয়, দিয়ে লেখে নাম ঠিকানার পরিবর্তে XYZ লিখুন। এইটুকু অংশ দেখে এখন টিচাররা বলছেন কি যে প্রতিবেদন যখন লিখবো কোনো জায়গায় কোনো নাম থাকবে না। ইংলিশ টিচাররা দেখবে লেখে এক্স কলোনি, এটা আমার বইয়ের মধ্যেও আছে, এক্স কলোনি। তো দেখার পরে টিচারটাকে মনে হচ্ছে ধোকা মারি। তো হ্যাঁ, আমি তো দেখতে পেলাম বইটা বেরোনোর পরে, ও যখন লিখেছে তখন কি ম্যানস্ক্রিপ্ট গুলো আমাকে দেখিয়েছে? মানে যখন পরের এডিশন হবে তখন তো এগুলো চেক হবে, এডিশন না হলে তা চেঞ্জ হবে না। তো যখন বইটা দেখেছি, দেখে ওকে বলছি যে মশাই আপনি এগুলো লিখেছেন এক্স কলোনি? বলছি ওখানে যে লেখা আছে নাম ঠিকানা পরিবর্তে, আমি তাহলে যদি গঙ্গা নদীতে নৌকা ডুবি লিখি আমরা লিখবো এক্স নদীতে নৌকা ডুবি? এটার মানে হচ্ছে যে একজন পরীক্ষার্থী সে যেন নিজের নামটা খাতার মধ্যে লিখে না দেয়। তার মানে এই নয় যে আমি একটা আনন্দবাজারে আমি চিঠি লিখছি, একটা আনন্দবাজারের অ্যাড্রেস লিখতে পারবো না, এটা একেবারেই নয়। যখন পরীক্ষার খাতা দেখার যে গাইডলাইন গুলো দেওয়া থাকে ওইখানে ওগুলো ব্যাখ্যা করে লিখে দেওয়া থাকে। যে কোনো স্টুডেন্ট যদি ভুলবশত নিজের নাম লিখে দেয়, ধরো যেগুলো লেটার রাইটিং লিখতে, অনেক পরীক্ষা আছে না যেখানে লেটার রাইটিং লিখতে বলে, লেটার রাইটিং এর শেষে তো সেই ইওর ফেথফুলি বলে তো আমরা নাম লিখতেই পারি, ওখানে অ্যাকচুয়ালি XY লিখতে বলে। এবার কেউ যদি ভুল করে নিজের নামটা লিখে দেয় সেগুলো কিন্তু পুরো আনসারটাকে ক্যান্সেল বলে লিখে দেওয়া হয়, ওটা একদম মানে পুরো গাইডলাইনই লেখা আছে। যেহেতু কোশ্চেনে লেখা দেয়া আছে XY লিখুন নামের পরিবর্তে, ওই নামটা মানে হচ্ছে যে একটা পরীক্ষার্থী নিজের নামটা লিখতে পারবে না, তা বলে একটা নদীর নাম লিখতে পারবে না, এই বিষয়টা এরকম একেবারেই নয় আর কি, নিজের নামটা লেখা যায় না। তাহলে এই পার্টটা আমরা বললাম যে 5 থেকে 7টা শব্দের মধ্যে আমরা হেডলাইনটা লিখলাম। হেডলাইনটাকে লেখার পরে যদি চাই আস্তে একটা আমরা স্টেট আন্ডারলাইন করব, আর এটা যদি পারো করবে, যদি অসুবিধা মানে না করলেও কোনো অসুবিধা নেই, ওটার সাথে মার্কসের কোনো সম্পর্ক নেই। যদি চাও স্টেট লাইন করবে, নইলে করার কোনো দরকার নেই। তাহলে আমাদের শিরোনামের পার্টটা হয়ে গেল। 2 নম্বরে আমরা যেটা বলেছিলাম আমাদের সূচনা অংশ, এই সূচনা অংশটা যখন আমরা লিখবো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। সূচনা অংশটা যখন আমরা লিখবো তখন দেখো আমাদের এইটা মার্জিন,
এই মার্জিন থেকে একটু দূরে গিয়ে এইখানে আমরা শুরু করছি দুটো ভাষা, একটা হচ্ছে বিশেষ সংবাদদাতা বা নিজস্ব সংবাদদাতা, কোনো একটা আমরা লিখবো, তারপরে কমা দিয়ে আমরা তারিখ লিখবো, কমা দিয়ে আমরা স্থান লিখবো, তারপরে একটা কোলন দেব। এইটাকে আমরা এমন ভাবে সাজাবো, এই কোলনের পরে এখানে যেন একটা দুটো শব্দ লেখার মতো জায়গাটা থাকে, আর নিচের লাইনটা আমরা এখান থেকে লিখতে শুরু করছি। এইভাবে আমরা সূচনা অংশটা মোটামুটি আমরা 50টা শব্দ ধরে নাও, এখানে 50, ব্যাখ্যা অংশটা 100 আর সমাপ্তিটা 50। আমরা যদি 200 শব্দে একটা প্রতিবেদন লিখতে পারি, এরপরে কোনো কারণে যদি আমরা 10-12 মিনিটে 200 শব্দ লিখতে পারছি না, কোনো অসুবিধা নেই, মানে ম্যাক্সিমাম 200, তার থেকে বড় করার কোনো দরকার নেই। এবার 200 লেখার মতন আমরা টাইম পাচ্ছি না, মানে যদি আমরা মুখস্থ লিখি 10 মিনিটে কিন্তু 200 শব্দ লেখা যাবে। এবার কোনো কারণে ধরো মুখস্থ পাচ্ছি না, বা এমন টপিক দিয়েছে কমন নয়, বানিয়ে লিখতে হচ্ছে, টাইম লাগছে, তাহলে আমরা কি করব, এইটা 50-এর বদলে এটাকে আমরা 40 করে দেব, শেষেরটা 40 করে দেব। মানে সূচনা আর সমাপ্তি দুটোর শব্দ সংখ্যাগুলো যেন সেম হয়। আমরা ভেতরে কি লিখেছি আমাদের দেখা দরকার নেই, এই সাজানোটা দেখলে আমরা মার্কস পাবো। ভেতরে যা ইচ্ছা লেখো, শুধুমাত্র